আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। দেখতে দেখতে ফেজ 3 শুরু করে আবার শেষও করে ফেললাম। আন্দোলন পরবর্তী ফেজ ছিল মনে হয় এটা। আজকে তোমাদের থার্ড ফেজের শেষ ক্লাস, অর্থাৎ আমাদের ফেজ 1 ফেজ 2 ফেজ 3 করে শেষ পর্যায়ে চলে আসছি এবং তোমাদের রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে এক্সপেক্টেড নাম্বার অফ ক্লাসেসের ডাবল ক্লাস নেওয়া হয়েছে। দ্যাট ওয়াজ গুড, অনেক কিছু শেখা গেছে এবং আমি খুবই লাকি ফিল করি এই কারণে তোমাদের উপস্থিতিতে। সেটা হচ্ছে যে তোরা না থাকলে আমার কত কম শেখা হইতো। তোদের আজকে দুইটা অঙ্ক করাবো, বিশেষ করে একটা শেতাবের দেওয়া, একটা ইমনের দেওয়া। তো ওই দুইটা অঙ্ক করতে যেয়ে আমি অনেক কিছু শিখছি, ব্যাপারটা মজার। হ্যাঁ, এবং ইমনের সৌজন্যে আজকে একটা নতুন টপিক পড়া হবে। সেই টপিকটা আমি নর্মালি পড়াইতাম না, বাট ও খুব করে ধরছে তাই এটা পড়াচ্ছি। সেই টপিকটার নাম হইতেছে সিলেক্টিভ প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন মানে তো জানোই অধক্ষেপ, আর সিলেক্টিভ মানে হচ্ছে সুনির্দিষ্ট। সো এটার বাংলা আমি করছি হচ্ছে সুনির্দিষ্ট অধক্ষেপণ। সুনির্দিষ্ট অধক্ষেপণ মানে হচ্ছে আমি ধরো এরকম চাই যে স্পেসিফিক একটা আয়ন, কোনো একটা দ্রবণের মধ্যে ধরো দুইটা আয়ন আছে, কথার কথা ক্যালসিয়াম 2+ আছে আর Zn2+ আছে, অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড আর জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণ বা কিছু একটা। তো এখন আমি চাই যেটা, যে এদের মধ্য থেকে শুধুমাত্র একজন অধক্ষিপ্ত হোক। ধরে নাও আমি চাই যে জিঙ্ক 2+টা অধক্ষিপ্ত হয়ে যাক, ক্যালসিয়াম 2+ এখনও দ্রবণে থাকুক। তো ওইটার জন্য আমার যে ব্যবস্থাটা গ্রহণ করা লাগবে, সেই ব্যবস্থাটা কি? হ্যাঁ, সো ওইটাকে বলা হচ্ছে সিলেক্টিভ প্রেসিপিটেশন। বাংলায় আমি নাম দিয়েছি সুনির্দিষ্ট অধক্ষেপণ। এই নাম দিয়ে বইতে কোথাও কিছু নাই, একটা মাত্র অঙ্ক আছে গুহ স্যারের বইতে, ওইটাই ইমন গুতাগুতি করছিল যে ভাই এটা করায় দেন, ওটা আজকে করাবো। সো ওইটা করাইতে যে ওই রিলেটেড আরও কয়েকটা অঙ্ক আমি ম্যানেজ করছি, সেইগুলোও দেখাবো আর কি ইনশাল্লাহ। সো এই টপিকটা হয়তোবা পরীক্ষায় আসবে না, দেখে রাখো আর কি। আচ্ছা, আর হচ্ছে ক্রোমাটোগ্রাফি নিয়ে কথাবার্তা বলতে হবে, আর হচ্ছে খুচরা কিছু প্রশ্ন দেখতে হবে আর কি। ক্রোমাটোগ্রাফির নাম তো তোমরা শুনছো নাকি, শোনো নাই? ক্রোমাটোগ্রাফি জি ভাই, শুনছি। ওকে, চলো। সো প্রথমেই সিলেক্টিভ প্রেসিপিটেশন নিয়ে আলোচনা, দেখা যাক কি বলছে এখানে। সহজ একটা প্রশ্ন, একেবারে সিলি। সিলভার নাইট্রেটের 0.1 মানে আস্তে আস্তে আমি মূল টপিকের মধ্যে ঢুকবো আর কি, প্রথমটা তো ওইরকম ফ্লেভার পাবা না। সিলভার নাইট্রেটের 0.1 জলীয় দ্রবণে ফসফেট আয়নের ঘনমাত্রা কত হইলে সিলভার ফসফেটের অধক্ষেপ পড়া শুরু হবে? কি বিপদ! সিলভার ফসফেট অধক্ষিপ্ত হবে, এটা যদি বাইর করতে চাই আমরা কোন ঘনমাত্রায়, তাহলে নিশ্চয়ই আমাদের কি লাগবে? কেএসপি লাগবে। কার লাগবে? সিলভার ফসফেটেরই লাগবে। সো তোমাকে সিলভার ফসফেটের কেএসপি দেওয়া আছে। এখন বলো কি করা যায়, বুদ্ধি দেন, হাউ টু সলভ দিস ম্যাথ। সিলভার ফসফেটের বিয়োজনের বিক্রিয়াটা আমরা যদি একটু দেখি, তাহলে Ag3PO4 সেটা যখন বিয়োজিত হয় তখন কি তৈরি করবে? 3Ag+ যোগ কি হবে? PO4 3-। এখন আমরা সিলভার ফসফেটের যদি কেএসপি এর ইকুয়েশন লিখি, তাহলে কেএসপি অফ সিলভার ফসফেট, এই বস্তুটা নিয়ে আসলাম। ওকে, চলো বলো তো এটার ইকুয়েশনটা আমাদের কি হবে? এটা ইকুয়াল টু থাকবে হচ্ছে Ag+ আয়নের ঘনমাত্রা, এটার পাওয়ারে যাবে 3 ইন্টু ফসফেট আয়নের ঘনমাত্রা, তাই না? PO4 3-, এটার ঘনমাত্রা। সবাই ইকুয়েশনে স্যাটিসফাইড তো? ঠিক আছে, আমার কোনো ভুল হয় নাই তো? ওকে, ইমন চন্দ্র অনাহারি চলে এসেছে। তাহলে কেএসপি এর মান দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের 2.6 ইন্টু 10⁻⁻18 ইকুয়াল টু সিলভার ক্যাটায়নের ঘনমাত্রা কি আমরা জানতাম সিস্টেমের মধ্যে কত? বলো তো কত, জোরে বল। এই 0.1 মোলার সিলভার নাইট্রেটের ঘনমাত্রা ওইটা। সো সিলভার নাইট্রেটের ঘনমাত্রা যা হবে সিলভার ক্যাটায়নের ঘনমাত্রা তো একই হওয়ার কথা, নাইট্রেট আয়নের ঘনমাত্রা এখানে একই। তাহলে এখানে আমরা লিখবো 0.1 ইন্টু এই যে এইটার ঘনমাত্রা, তুমি এবার ফাইন্ড করতে পারবা, সহজ অঙ্ক। ফসফেটের ঘনমাত্রা কত হইলে আলটিমেটলি এটার অধক্ষেপ পড়বে? তাহলে এখান থেকে আমরা একটু বুঝে বলেন তো, ফসফেট আয়নের যে ঘনমাত্রাটা পাবো, কেউ একজন ক্যালকুলেশন করে ফেলো। এই ঘনমাত্রাটা কিছু একটা আসবে এখানে, এইটা কত আসে আমি দেখি। ও একটু ভুল হয়েছে না, এখানে কিউব। হুম, 3.1 হবে না Ag+ আয়নের ঘনমাত্রা?
এতদিন পরে এটা বলতেছস? আচ্ছা আমি একটু দেখাই তাহলে। ধরো কত আসছে? আচ্ছা ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আচ্ছা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লাগবে না, ক্যালসিয়াম ক্লোরাইডের কথা বলি। ক্যালসিয়াম ক্লোরাইডের বিয়োজন হচ্ছে, তাহলে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা আর হচ্ছে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, এটা দুইটা হবে আর কি, তাই না এখানে? আচ্ছা এই যদি অবস্থা হয়, তোমরা একটু আমাকে বলো এর ঘনমাত্রা যদি x মোলার হয়ে থাকে তাহলে এটা কত হবে? x হবে, এটা কত হবে? টুয়াইজ x হবে না? এখন এই টুয়াইজ এক্সটা আসলে কার ঘনমাত্রা বলেন তো? ক্লোরাইড আয়নের ঘনমাত্রা নাকি 2 ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, কোনটা? ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে 2x, ঠিক আছে? এবার তুমি সিলভার নাইট্রেট দিয়ে একটু চিন্তা করে দেখো। AgNO3 সিলভার নাইট্রেট, এটা বিয়োজিত হয়ে কি করে? Ag+ আর হচ্ছে NO3-। এখন বল সিলভার নাইট্রেটের ঘনমাত্রা ছিল 0.1 মোলার, তাহলে এটা আসবে 0.1, এটা আসবে 0.1। সিলভার ক্যাটায়নের ঘনমাত্রা আসলে কত? 0.3 না? বোঝা না? সিস্টেমে সিলভার ক্যাটায়নের ঘনমাত্রা কিন্তু 0.1, 0.1 × 3 না। আচ্ছা এবার তোমার এখানে কি বসানোর কথা? তোমার এখানে বসানোর কথা হচ্ছে সিলভার ক্যাটায়নের যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রার কিউব বসানোর কথা। সো সিলভার ক্যাটায়নের ঘনমাত্রা তো 0.1ই, 3 × 0.1 না তো? বোঝা না? হ্যাঁ বুঝছি। ইরেসপেক্টিভ অফ সোর্স, রাইট। বলো এবার এটার মান কত আসছে তোমাদের? করছো? 10⁻⁻15 এত m, দ্যাট ইজ দ্য আনসার। শেষ। এটাই যে এত ঘনমাত্রা যদি তুমি ফসফেট আয়নের অ্যাড করো তাহলে সিলভার ফসফেটের অধক্ষেপ পড়বে। শেষ। অঙ্কটা দেখতে অনেক কঠিন মনে হচ্ছে, বাট জিনিসটা আসলে খুবই সিলি। ইনফ্যাক্ট সিলেক্টিভ প্রেসিপিটেশনের সবগুলো অঙ্ক এরকম বাচ্চা বাচ্চা, ল্যাঙ্গুয়েজটা একটু দেখে কঠিন মনে হয় আর কি। আর এইটা আসলে ওইভাবে সিলেক্টিভ প্রেসিপিটেশনের অঙ্ক বলাও যায় না আর কি। হ্যাঁ ওকে, সবাই কি বুঝতে পারছিস অঙ্কটা? ওকে, শিশু অঙ্ক। এবার চলো, এই যে এইটা একটা ভালো অঙ্ক। তোমাকে কি বলেছে? একটি 1 লিটার দ্রবণ 0.1 মোল Ag+ এবং 0.1 মোল মার্কিউরিক আয়ন ধারণ করে। কোনটি আগে অধক্ষিপ্ত হবে? হায় হায়, কোনটা আগে অধক্ষিপ্ত হবে? আচ্ছা যেটার S max যত কম সে আগে অধক্ষিপ্ত হওয়ার কথা না? বোঝা না? S max মানে কি? হ্যাঁ সহজ কথা ভাই, ওই পদার্থটার S max মানে কি? সে সর্বোচ্চ কি পরিমাণে দ্রবীভূত হয়ে থাকতে পারে। কারোর যদি S max কম হয় ডেফিনেটলি সে আগে অধক্ষিপ্ত হবে। এখানে আমরা আর কাউকে দিয়ে অধক্ষিপ্ত করাচ্ছি না, ওই বস্তুটাকে দ্রবণে আয়নিত করার চেষ্টা করতেছি, দ্রবীভূত করার চেষ্টা করতেছি। বুঝতে পারছিস কি? মানে ধর সিম্পলি আমি জিঙ্ক হাইড্রোক্সাইডকে দ্রবণে দ্রবীভূত করার চেষ্টা করতেছি। আমরা তো জানি এটা দ্রবীভূত হয় না, অধক্ষিপ্ত হয়, বাট খুব সামান্য হয় আর কি, কোনো রকমে। সো সেই ক্ষেত্রে আমি জিঙ্ক হাইড্রোক্সাইডে অধক্ষিপ্ত হয়, আবার ধরে নিলাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে অধক্ষিপ্ত হয়। তো দুইটারই একই ঘনমাত্রা আমি ঢালতেছি বুঝলাম, বাট কোনটা তাড়াতাড়ি অধক্ষিপ্ত হয়ে যাবে সেইটাই জানতে চেষ্টা করতেছি আমরা। তাহলে বলেন এবার এটাকে করা যায় কেমনে? আমার কাছে কি দেওয়া আছে? সিলভার আয়োডাইডের কেএসপি দেওয়া আছে আর হচ্ছে মার্কিউরিক আয়োডাইডের কেএসপি দেওয়া আছে। তাহলে কি করা লাগবে বলেন তো? দুই জায়গা থেকে আমরা ওদের কি বাইর করবো বলো? S max বাইর করব। আচ্ছা করেন। করো। তোমরা একটু একটা কাজ করো না, একটু করতে থাকো, আমার একটু এসির ওইদিকে শব্দ হচ্ছে, আমার একটু দেখা লাগবে। বুঝিয়াছো কি? একটু একটু করো তাড়াতাড়ি। সো চলো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কেএসপি অফ AgI দেওয়া আছে, তাহলে AgI এর ইকুয়েশনটা কী হবে? বিয়োজিত হওয়ার AgI বিয়োজিত হইলে সিলভার আয়োডাইড সিলভার ক্যাটায়ন যোগ হচ্ছে I-। এখন এটার যদি আমরা কেএসপি লিখি, কেএসপি এর ইকুয়েশন কেএসপি অফ সিলভার আয়োডাইড, এটা কি আসবে? Ag+ আয়নের ঘনমাত্রা ইন্টু হচ্ছে আয়োডাইড আয়নের ঘনমাত্রা। ও ইমন যেটা বলতেছিলা যে কোনটা দিয়ে আমরা অধক্ষেপণের চেষ্টা করছি, প্রথম কথা হচ্ছে কোনো কিছু দিয়ে বিক্রিয়া করে অধক্ষেপণ করার চেষ্টা করতেছি না আমরা, ডিরেক্ট ওইটাকে পানিতে অ্যাড করলে তার কখন অধক্ষেপণ হবে এটা জানার চেষ্টা করতেছি। সো এখান থেকে আমরা যেটা করব, কেএসপি অফ AgI কত আছে? 8.5 × 10⁻⁻17 ইকুয়াল টু সিলভার ক্যাটায়নের ঘনমাত্রা কি আমরা জানতাম না? 0.1 0.1 ইন্টু বাইর করতে পারবো কি বলেন তো? আয়োডাইড আয়নের ঘনমাত্রা
সো একটু বাইর করে দেখেন তো আয়োডাইড আয়নের ঘনমাত্রা কত আসে। 9.21 into 10 to the power minus 9 molar. আসছে হচ্ছে 9.21 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হ্যালো হ্যাঁ ভাইয়া, বলো। এভাবে তো আমি করি না। -9 মোলার আমি করছি তো এস দিয়ে, এটাকে আচ্ছা করি, সমস্যা নাই, মানে আমি এটা যেটা জানতে চাচ্ছি এটাই কি এটা নাকি? হ্যাঁ, এটা দেবো। না এটা হচ্ছে 8.5 into 10 to the power minus 16 আরে গাধারে 8.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16। আচ্ছা এত মোলার। ওকে, এখন একইভাবে আমরা কি বের করবো বলেন তো, মার্কিউরিক আয়োডাইডের কাহিনীটা Hg(I2) এটা যদি বিয়োজিত হয় তাহলে হচ্ছে Hg2 প্লাস যোগ হচ্ছে 2I মাইনাস। বলো এবার এটার কেএসপি এর ইকুয়েশনটা আমাদের কি হবে? কেএসপি অফ Hg(I2) সেটা হচ্ছে Hg2 প্লাস আয়নের ঘনমাত্রা ইন্টু I মাইনাস আয়নের ঘনমাত্রা স্কোয়ার। তাহলে কেএসপি অফ Hg(I2) কত? 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 26 ইকুয়াল টু Hg2 প্লাসের ঘনমাত্রা কিন্তু 0.1 ইন্টু আয়োডাইড আয়নের ঘনমাত্রা। আচ্ছা তারপরের লাইনে কি করব? আয়োডাইড আয়নের ঘনমাত্রাটা বের করব। রিকোয়ার্ড কনসেন্ট্রেশন ফর আয়োডাইড আয়ন কত আসে? সিলভার আয়োডাইডের ক্ষেত্রে আমি দেখতেছি যে আমরা এখানে সিলভার আয়োডাইড যদি বিয়োজন বিক্রিয়া দেখি তাহলে যদি সিলভার আয়োডাইড যদি আছে x মোলার যদি ভেঙে যায় তাহলে Ag প্লাসও x মোলার উৎপন্ন হবে, I মাইনাসও x মোলার উৎপন্ন হবে, মানে ভ্যালু দুটো সেম। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে Ag প্লাসটা 0.1 মোলার ভাঙতেছে, আবার আয়োডাইড আয়নটা হচ্ছে 8.5 into 10 to the power minus 6, তো দুটো তো ভ্যালু সেম হচ্ছে, তাহলে কেমন হলো? আমরা যদি যেটা শিখে আসছি বিপরীত হয়ে যাচ্ছে না বিপরীত হচ্ছে না, আসলে ঘটনাটা হচ্ছে কি, এই সিস্টেমে তো একজন নাই, আছে তো আরো অনেকজন, বোঝো নাই? হচ্ছে। সো সোর্স অফ আয়োডাইড ক্যান বি সামথিং এলস, এবং যেটা তোমার চিন্তা করার কথা না। একটু আগে সেটা মনে করাই দিয়েছিল, ইরেসপেক্টিভ অফ সোর্স। বুঝতে পারছিস? আচ্ছা এবার করো। আয়োডাইডের মোট ঘনমাত্রা হুম এই সিস্টেম কত আসে? কত আসে? 10 to the power minus 13, 5 into 10 to the power minus 13. 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 এত মোলার। ওকে, তাহলে এবার আপনারা সিদ্ধান্ত দেন না কেন যে কে আগে অধক্ষিপ্ত হবে? বলেন 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 বলেন, সিলভার আয়োডাইড নাকি মার্কিউরিক আয়োডাইড, কোনটা? মার্কিউরিক আয়োডাইড, রাইট। কারণ হচ্ছে আয়োডাইড আয়নের ঘনমাত্রা কোনো একভাবে সিস্টেমের মধ্যে, সেটা মার্কিউরিক আয়োডাইড থেকে আসুক আর সিলভার আয়োডাইড থেকে আসুক, সামহাউ আয়োডাইড আয়নের ঘনমাত্রা যদি এইটাতে টাচ করে, এরপর থেকেই হচ্ছে অধক্ষেপণ শুরু হয়ে যাবে কার? মার্কিউরিক আয়োডাইডের। কিছু বোঝে না? দ্যাটস ইট, সহজ। তাহলে যেহেতু আয়োডাইড আয়নের ঘনমাত্রা এটা কোত্থেকে আসা? সিলভার আয়োডাইড থেকে, হ্যাঁ, এটা ইজ লেস দ্যান আয়োডাইড আয়নের ঘনমাত্রা Hg(I2), অতএব Hg(I2) আগে অধক্ষিপ্ত হবে। এই তো বাবারে, বুঝছিস তোরা আমার কথা? সিলেক্টিভ প্রেসিপিটেশন, একজন অধক্ষিপ্ত হবে আর একজন হবে না, আর একজন তখনও দ্রবীভূত থাকবে। সো দ্যাট ইজ সাম সর্ট অফ গিভিং ইউ দ্যাট ফ্লেভার অফ সিলেক্টিভ প্রেসিপিটেশন, যে কীভাবে করে আর কি জিনিসগুলো। এই যে এইটা হচ্ছে আমাদের ইমন চন্দ্র অনাহারীর প্রশ্ন, যে প্রশ্ন দিয়ে আমাকে ভাবাইছিল যে কি করা যায় এই টপিকটা নিয়ে আর কি। এবং এই প্রশ্নটা ও যেটা দিছিল গুহ স্যারের বই থেকে ছবি তুলে, প্রশ্নটাই ভুল ছিল। আমি এই কারণে প্রথমে বেশ কিছুক্ষণ করার চেষ্টা করেও, কিছুক্ষণ মানে প্রায় আধা বেলা আমি গুতাইছি এটা নিয়ে, যে হবেটা কি, আসলে হচ্ছে না কেন, কেমনে করব। পরে দেখলাম যে অঙ্কটাই ভুল। কি ভুল? একটা যেটা দেওয়া ছিল না, অঙ্কটা লাস্টে দেখো 3 জনের কেএসপি দেওয়া আছে। এই যে হাইড্রোজেন সালফাইড, জিঙ্ক সালফাইড এবং লেড সালফাইড, এই 3 জনের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। এই যে এইটা একটা, এইটা একটা, এইটা একটা। কিন্তু ইমন আমাকে যে ছবি তুলে দিছিল ওইটাতে দ্রাব্যতা গুণফল দেওয়া হচ্ছে 2 জনের, দ্যাটস ওয়াই করতে পারো না আর কি। বুঝেছো? আচ্ছা চলো এবার দেখি কি বলছে। অঙ্কটা না বুঝলে কোনো সমস্যা নেই, এটাই লাস্ট প্যারার অঙ্ক, পরের সব আজকে ক্লাসে খুবই মজার, খুবই ইন্টারেস্টিং আর কি।
আচ্ছা, সো কোনো দ্রবণে লেড 2+ এবং Zn2+ উভয়ের ঘনমাত্রা হচ্ছে 0.01 m। মানে কোনো একভাবে আমরা এই দুইটার একই ঘনমাত্রার দ্রবণ মিশাইছি। H2S এর সম্পৃক্ত দ্রবণে H3O+ এর ঘনমাত্রা কত হলে, আপনাদের কি মনে পড়ে এই যে H3O+ এই বস্তুটা আসলে কি? হাইড্রোনিয়াম আয়ন। এটা আসলে H+ না? বোঝো নাই? মানে H+ আসলে দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন আকারে থাকে, আর ওটা পাবো কোত্থেকে? H2S বিয়োজিত হইলে তো এটা তৈরি হয়। তোমাদের কি জানা আছে যে H2S কে কি বলে? H2S এর ডাক নাম হচ্ছে অধঃক্ষেপণকারী বিকারক। তোমরা ল্যাবরেটরি নিরাপদ রসায়ন এই অধ্যায়টা পড়লে দেখবো এখানে আলোচনা করা আছে যে H2S কে ল্যাবরেটরিতে রাখাই হয় বিভিন্ন বিক্রিয়ার ফলে, বিভিন্ন শনাক্তকরণে আমরা হচ্ছে অধঃক্ষেপ ফালায় ফালায় দেখি যে এখানে আসলে কোন আয়নটা থাকতে পারে। ওকে, এটা নিয়ে আরও ডিটেল দেখবো আমরা ফেজ 4-এ আর কি। সো H2S এর সম্পৃক্ত দ্রবণে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কত হইলে লেড 2+ আয়ন অধঃক্ষিপ্ত হবে, কিন্তু Zn2+টা দ্রবীভূত থাকবে, অধঃক্ষিপ্ত হবে না? খুবই সুন্দর প্রশ্ন, বলো কেমনে করা যায়? বুদ্ধি কি? তুমি যাকে অধঃক্ষেপ ফালাইতে চাচ্ছ তার জন্য একটু হিসাব নিকাশ করো। তুমি কারে অধঃক্ষেপ ফালাইতে চাচ্ছ বলো? লেড 2+, তাই না? তো লেড 2+ আসবে কোত্থেকে? লেড সালফাইড থেকে। আমরা একটু লেড সালফাইড নিয়ে একটু গবেষণা করে আসি, চলেন। তাইলে PbS এর জন্য এর অধঃক্ষেপণ এর জন্য মানে এর প্রেসিপিটেশনটা কি শর্তে হবে সেটা একটু বাইর করে আসি আমরা, বলো। লেড সালফাইড বিয়োজিত হচ্ছে, এটা বিয়োজিত হয়ে তৈরি করবে Pb2+ যোগ হচ্ছে S2- সালফাইড আয়ন। বলো এবার এই বিক্রিয়াটার জন্য আমরা যদি KSP এর ইকুয়েশন লিখি, KSP অফ PbS কি আসবে? লেড 2+ এর ঘনমাত্রা ইনটু হচ্ছে সালফাইড আয়নের ঘনমাত্রা। ওকে, এখন কোনটার মান জানো এদের মধ্যে, এই দুইটার মধ্যে? PbS এর KSP তো জানো, PbS এর KSP হচ্ছে 10⁻⁻23। ক্যালকুলেটর হাতে নিও। Pb2+ এর ঘনমাত্রা কি আমরা জানি না? দেখেন তো, Pb2+ এর ঘনমাত্রাটা বলে দিছিল, এই যে 0.01 ইনটু সালফাইড আয়নের ঘনমাত্রাটা, তাহলে এখান থেকে পাওয়া যাবে না? বোঝা না? বুঝতে পারছি ভাই। হ্যাঁ বলেন, সালফাইড আয়নের ঘনমাত্রাটা কত? 10⁻21। এটা আসে হচ্ছে 10⁻21 মোলার। কোনোভাবে সামহাও যদি সিস্টেমে সালফাইড আয়নের ঘনমাত্রা 10⁻21 ক্রস করে, এইটার মান যদি বেড়ে যায়, তাহলে এইখানে 0.01 তো কনস্ট্যান্ট, আর এইটা যদি একটু বেড়ে যায় তাহলে এই গুণফলটা বেড়ে যাবে, ওটাকে আমরা KIP বলি, তখন জিনিসটা অধঃক্ষিপ্ত হবে। বুঝতে পারছিস কি? ওকে, তাহলে এখন ভাই, এই এটা কি বের করে নিতে হবে না? বলো, বুঝি নাই। সালফাইড আয়নের ঘনমাত্রা কতটুকু হলে Zn2+ অধঃক্ষিপ্ত হবে, এটুকু বের করে নিতে হবে না? যাবো বাবা, আস্তে আস্তে যাচ্ছি যাচ্ছি, ওইখানেও যাবো। হ্যাঁ আচ্ছা, এবার আসো, এখন এই সালফাইড আয়নটা আসতেছে কোত্থেকে বলো তো? H2S এর কাছ থেকে আসতেছে না? হাইড্রোজেন সালফাইডের কাছ থেকে, বোঝো নাই? হ্যাঁ ভাইয়া। এখন তাহলে তুমি একটু কাজ করো যে এই সালফাইড আয়ন আসতে গেলে হাইড্রোজেন সালফাইডের কি অবস্থা হবে। তাহলে আমরা একটু দেখি, আমাদের H2S এর জন্য বলেন, H2S এর জন্য আমরা যদি এর বিয়োজন বিক্রিয়াটা দেখি, তাহলে আসবে হচ্ছে H2S বিয়োজিত হয়ে 2H+ যোগ হচ্ছে S2-। এইবার বলো বন্ধু, আমরা এটা লিখবো হচ্ছে KSP অফ H2S, দেওয়া আছে না আমার কাছে? হ্যাঁ, কেন KSP নিয়ে কাজ করতেছি জানো? ওরা বলো তো কেন KSP নিয়ে আসলাম H2S এর? এনিবডি? সম্পৃক্ত দ্রবণ তাই। এখানে বলে দিছে H2S এর নিচে হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, দ্যাটস ওয়াই নিচ্ছি, তাহলে নেওয়া যেত না এটা। আচ্ছা, KSP অফ H2S এটা হবে হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা স্কোয়ার। আচ্ছা, এখানে একটা কাজ করলে ভালো হয় বুঝছো, মানে একটু ওদের প্রশ্নের সাথে মিলায়, সেটা হচ্ছে এখানে আমরা এই হ্যাঁ হ্যাঁ রাইট, হাইড্রোনিয়াম আয়ন দিয়ে লিখলে ভালো হয় আর কি, মানে আদব কায়দা মেনটেন করা যায় আর কি। তোমাদের কি কোনো সমস্যা আছে হাইড্রোনিয়াম আয়ন লেখাতে? না ভাইয়া, সেমই জিনিস। এইখানে জাস্ট ওই পানি যোগ করা লাগবে আর কি, তো পানি যোগ করলেও কি না করলেও কি একই কথা, পানির ঘনমাত্রা তো কনস্ট্যান্ট। মানে একেবারে যদি আমি ক্লিনিক্যালি কারেক্ট করতে চাই অঙ্কটা, সব তোমার নাম্বার কাটার কোনো জায়গা স্যারকে না দিতে চাই, তাহলে এখানে তোমার পানি অ্যাড করা লাগবে, প্লাস হচ্ছে
কিন্তু কেএসপি এর ইকুয়েশনে কিন্তু পানি ঢুকানো যাবে না, কারণ কেএসপি এর ইকুয়েশন আমরা আগেই ডেভেলপ করে আসছিলাম যে জিনিসটা হচ্ছে উৎপাদের যে আয়নগুলো থাকে সেই আয়নগুলোর ঘনমাত্রা গুণফল, বোঝা না? আচ্ছা, তাহলে এবার বন্ধু কি হবে বলো তো, এখানে লিখবো আমরা H3O+ আয়নের ঘনমাত্রা ইনটু এটার স্কোয়ার ইনটু হচ্ছে সালফাইড আয়নের ঘনমাত্রা। এখন এই সালফাইড আয়নের ম্যাক্স লিমিট তোমার কোনটা? ম্যাক্স না, সরি, মিনিমাম যেটা তোমার না হইলে নয়। কিসের জন্য? তুমি তো এটার অধক্ষেপণ চাও, তাহলে এটার অধক্ষেপণের জন্য তো তোমার এই ভ্যালুটা দরকার সালফাইড আয়নের, বোঝো না? তাহলে এবার বসাই, চলেন। কেএসপি দেওয়া আছে H2S এর কোনটা? H2S এর প্রথমটাই, এই যে এটা। তাহলে 1.1 10⁻⁻22 ইকুয়াল টু হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা আমরা বের করব, এটার স্কোয়ার ছিল, ইনটু সালফাইড আয়নের ঘনমাত্রা আমি বসাবো হচ্ছে 10⁻21। তোমরা কি আসলে বুঝছো কেন 10⁻21 বসাচ্ছি সালফাইড আয়নেরটা? আচ্ছা, তাহলে একটু কষ্ট করে নিজেরা বের করে দেখেন যে আমাদের হাইড্রোনিয়াম আয়নের রিকোয়ার্ড কনসেন্ট্রেশন কত। রুট করে কিন্তু লাস্টে ভুলে যাও না, এরা করতে পারে না। 1.1 10 0.332. জোরে বল। 0.332. 0.332। তারপরে আর কিছু আছে? না। ওকে, হ্যাঁ, মোলার। ওরে আল্লাহ, মোলার, এত এম। এইটা হচ্ছে তাহলে বলো তো এই কনসেন্ট্রেশন হইলেই, বুঝা না? PB2+ অধক্ষিপ্ত হওয়া শুরু হবে। জি স্যার, PB2+ অধক্ষিপ্ত হওয়া শুরু হবে। এইটা হচ্ছে তোমার মিনিমাম লিমিট, এইটুকু হওয়াই লাগবে। এরপরে একটু দিলেই কোনো রকমে নামে গন্ধে থাকলেই PB2+ শেষ, ডান, অধক্ষিপ্ত। এখন তোমার বাইর করা লাগবে যে তোমার কোথায় টাচ করা যাবে না, ওইখানে টাচ করলে কিন্তু আবার Zn2+ অধক্ষিপ্ত হওয়া শুরু হবে। বুঝতে পারছিস? তাহলে একটা কাজ করি, আমার এই স্লাইডে যেহেতু হইলো না, আমি তো যখন হাতে করছিলাম তখন তো অল্প জায়গায় হয়ে গেছিল, তাহলে আমি একটা আরেকটা স্লাইড নেই। হ্যাঁ, এই যে কফি হয়েছে, করছি, কি জানি। আচ্ছা, এখানে এবার কি করব? শুধু Zn। হ্যাঁ, তাহলে ZnS এর অধক্ষেপণ এর জন্য, ঠিক আছে, ZnS এর এই অধক্ষেপণের জন্য কথাবার্তা বলতেছি আমরা, মানে দেখতেছি ZnS কখন অধক্ষিপ্ত হবে। তাহলে এবার এখানে লিখবো ZnS, তাহলে এখানে থাকবে কি আমাদের Zn2+ যোগ হচ্ছে S2-, তাহলে তোমার এখানে আসবে কি KSP অফ ZnS, তাই না? বসাও তো, করো কত আসে দেখো। তাহলে এখানে থাকবে হচ্ছে Zn2+, মান বসাও নিজেরা। তাহলে এটার মানটা কত জানি? এটার মানটা হচ্ছে ZnS কোনটা? সেকেন্ডটা মানে 10⁻⁻21। আগেরটা কত ছিল? 23, ঠিক আছে, ওকে, -21। তাহলে S2-, তাহলে এবার সালফাইড আয়নের রিকোয়ার্ড কনসেন্ট্রেশন কত আসে? 10⁻⁻19 m। এইবার সাবধান বন্ধু, 10⁻⁻9 m এইটাতে তোমার টাচ করা উচিত হবে না। ইউ শুড ট্রাই টু স্টে বিলো দ্যাট কনসেন্ট্রেশন। আগের বারের কনসেন্ট্রেশন কত আসছে? 10⁻⁻21। সো ইউ ক্যান গো অ্যাবাভ দিস ভ্যালু, বাট ইউ শুড স্টে বিয়ন্ড দিস ভ্যালু। জি স্যার, রেঞ্জ দিয়ে নাট বল্টু টাইট দিব, তোমাদের মাথার নাট বল্টু, ছাগলের নাতে এক একটা। আমারে কঠিন অঙ্ক ধরাই দিয়ে নিজেরা বসে থাকে। এবার কি হবে বলো H2S এর জন্য? তাহলে H2S কে তুমি আবার ভেঙে ফেলেছো, খুব আনন্দ লাগতেছে। তাহলে এটা হয়ে গেল, এরপরে এইটার ভ্যালু তো একই। এইবার শুধু চেঞ্জ করব কোথায় বলো তো? এই জায়গাটাতে চেঞ্জ হবে। 10⁻⁻ কত হবে এবার বলেন তো? 19 বসাইতে হবে। এইটা একটু বসান, দেখেন কত আসে। বলো 0.00 নাকি 0.33? ওইটাই আসে। আরে তোরা এরকম গান্ডু কেন রে বাবা? ক্যালকুলেশন 1.1 10⁻⁻22 ডিভাইডেড বাই কত হবে?
1 10 টু দি পাওয়ার মাইনাস 19। হ্যাঁ, এটা করলে যেটা আসবে এটার আবার কি রুট করা লাগবে না আমাদের? হ্যাঁ, রুট আনসার তাহলে আসছে হচ্ছে 0.03 0 পয়েন্ট, এবার একটা জিরো আসছে তো, আগের বার কি জিরো আসছিল তিহা? শিওর তো? আচ্ছা 0.0331। আচ্ছা ওই যে আর লাগবে না 1। কেন উল্টাপাল্টা কেন? আমি তো উল্টাপাল্টা দেখতেছি না, ঠিকই তো আছে। একটু শোনো মনোযোগ দিয়ে এবার, তার মানে বুঝো তুমি আগের বার কি দেখছিলা যে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কত হওয়া লাগবে বলেন? এত হইলে কি হবে বলেন তো? PB2 প্লাস অধক্ষিপ্ত হওয়া শুরু হবে। আর এইবার কি পাইছো? এই যে যে ঘনমাত্রাটা, তোদের কি ক্যালকুলেশন আসলে ঠিক আছে? দাঁড়া 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 দাঁড়া, 1.1 10 টু দি পাওয়ার মাইনাস 22, নিচে আসবে হচ্ছে 1 10 টু দি পাওয়ার মাইনাস 21। এটা হচ্ছে আমরা রুট করবো 0.331। ভ্যালু একই আসলে দশমিক মানে জিরো খেলা 0. আচ্ছা আগেরটা কি আসছিল? এটা আমার টাইপিং ঠিক আছে তো? আমি এলো বলছি তাহলে। আচ্ছা তোর কনসেপ্ট কি বুঝছিস? না বাস্তববাদী ঠিক আছে, এটাতে উল্টা থাকতে পারে। বাজারে সস্তা বই থেকে নিছি, মানে কত কিছু এটা করছি। হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা এখানে অবস্থা আছে না? একটু ভাবি আমরা কিছু চল। এইটা সাজেস্ট করতেছে কম ঘনমাত্রা দিয়ে আগে হতে পারে জিঙ্ক সালফাইডটা। কাহিনী আছে, কাহিনী কিছু বুঝছো? হাই হাই তাকে দেখো, তোমার জিঙ্ক সালফাইডের কেএসপি দেওয়া আছে কত? 10 টু দি পাওয়ার মাইনাস 21 না? আর লেড সালফাইডের কেএসপি কত? 10 টু দি পাওয়ার মাইনাস 23। তাহলে অদক্ষেপ আগে পড়ার কথা কার? ও না, পিবিএস এর আগে অদক্ষেপ পড়ার কথা, আমরা কেএসপি কম না? বুঝিস নাই? তাহলে এটা কোথায় গেছে? একটু সবাই মনোযোগ দিয়ে আবার একটু ভালো তো প্রথম থেকে। লেডের ঘনমাত্রা 0.01, এখানে 0.01 ছিল। সালফাইড আয়নের ঘনমাত্রা এইটার কি হওয়া লাগবে? উপরে যাওয়া লাগবে, তাইলে হচ্ছে এটা অদক্ষেপ করবে। এটার ঘনমাত্রা যদি উপরে যায় তাহলে এবার এটাকে ফিক্স, তাহলে এবার বলতে হবে আমাদের হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা যেতে হবে এটার উপরে, ঠিক না? অদক্ষেপণের জন্য না 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 না, এটা যদি উপরে যায়, এই ঠিকই আছে এই বলদ। দেখো তুমি যদি পিবিএস এর অধক্ষেপ ফালাইতে চাও তাহলে সালফাইড আয়নের ঘনমাত্রা কি এর উপরে লাগবে তো? ঠিক আছে, কারণ তুমি তো লেডের ঘনমাত্রা চেঞ্জ করতে পারতেছো না, তুমি একমাত্র চেঞ্জ করতে পারবা সালফাইডের ঘনমাত্রা। সালফাইডের ঘনমাত্রা এর বেশি লাগবে। তার মানে এবার বোঝেন এই দুইটার গুণফল তো আবার সিস্টেমে কনস্ট্যান্ট। সালফাইডের ঘনমাত্রা যদি বেশি লাগে তার মানে কি এইটার ঘনমাত্রা কি করা লাগবে বলেন তো? কমাইতে হবে না? এইখানে যে ডেটা আসবে তার নিচে থাকা লাগবে। দূরও বোঝে না, এই দুইটার গুণফল তো কনস্ট্যান্ট। দূর বোঝে না রে গাধাগুলা। টার্গেটেড যে সালফাইড আয়ন মিনিমাম, এইটার উপরে থাকতে গেলে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কমাইতে হবে সিস্টেমে। হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কমাইতে হবে মানে এইটা তোমার ম্যাক্স ভ্যালু, এর নিচেই থাকা লাগবে তোমার। বুঝিয়াছো? আচ্ছা এরপর আমার কথার সাথে খালি তাল দিও না, মানে মুক্ত চিন্তা করো। হ্যাঁ নিচে থাকলাম ভাই 0.332 এই ভ্যালুটা নিচে থাকতে হবে আমার। এর নিচে থাকা লাগবে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা। যদি হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা এর নিচে থাকে তার মানে যেহেতু এটা সম্পৃক্ত দ্রবণ হাইড্রোজেন সালফাইডের, তার মানে নিশ্চয়ই এখানে কোনো একভাবে সালফাইডের ঘনমাত্রা এর চেয়ে বেশি ছিল। এইটার ঘনমাত্রা বাড়ার মানেই তো এই যে খেলা হয়েছে, এই যে ওটার অদক্ষেপ পড়বে। বুঝতে পারছিস কি এবার? আচ্ছা এবার দেখো তো এর কথা মিলাই আমরা। ZNS অদক্ষেপ পড়া যাবে না। অদক্ষেপ পড়া যাবে না মানে কি? তোমার সালফাইডের ঘনমাত্রা অবশ্যই কি থাকা লাগবে? এর নিচে থাকা লাগবে না? এর নিচে যদি তুমি রাখতে চাও তখন আবার এটার ভ্যালু এবার ফিক্স করে ফেলো। ওই যে ওইটুকু হচ্ছে তার ম্যাক্স লিমিট। এইটার ভ্যালু যদি ফিক্স করে ফেলো তাহলে বলো তো ওইটার ভ্যালু কী হওয়া লাগবে আমাদের? এইখান থেকে এর চেয়ে বেশি হওয়া লাগবে না? কারণ ওর ভ্যালু কিন্তু এর নিচেই রাখা লাগবে, মানে এটা তার সিলিং, টপ সিলিং, যে এর চেয়ে উপরে উঠানো যাবে না। তাহলে কি করা যাবে? নিচে তো নামানো যাবে। এইটার যদি নিচে যাইতে পারে তাহলে এই দুইটার গুণফল তো আবার কনস্ট্যান্ট হওয়া লাগবে। তার মানে এর কিন্তু উপরের দিকে যাওয়ার সুযোগ আছে, এর আর কমার সুযোগ নাই, এর উপরের দিকে যাওয়ার সুযোগ আছে। তাহলে সেই উপর আপার লিমিটটা কত? দ্যাট ইজ দ্য আপার লিমিট, এর উপরে থাকা লাগবে। এইবার মিলছে হিসাব। কেউ বুঝে না রে। এবং দেখ জীবনে আটকে যাওয়াটা কি জরুরি? আমি বললাম না এই অঙ্কটা নিয়ে আমি প্রায় আধা বেলা নষ্ট করছি। পরে
আমার কাছে যে কত গাদা গাদা বই আছে, কত কিছু উল্টায় পাল্টায় দুনিয়া আওলায় ফেলায়, তারপর একটা পাইছি এই অঙ্কটাই আছে। কিন্তু সেখানে খেয়াল করে দেখলাম যে 3টা ডেটা দেওয়া, তখন আমি বুঝছি আচ্ছা এই কারণে আমি বুঝতেই পারতেছিলাম না অঙ্কটা আসলে কেমনে করবো। সো ওই যে আমার আন্ডারস্ট্যান্ডিংটা আসছিল, বোধগম্যতাটা আসছিল, এই মুহূর্তে অঙ্কটা আটকে যাওয়ার কারণে আমি কিন্তু অঙ্ক 2বার হাতে করছি, নিজের হাতে মিলাইছি যে আসলে কেমনে করলে জিনিসটা স্মার্টলি মানে সমাধানটা সুন্দর করে করা যায়। 2বার করে এখন আটকাইলাম, এখন আমার কনসেপ্ট আরও ক্লিয়ার হয়েছে। সেই জন্য আটকাইতে হয়, না আটকাইলে আসলে ক্লিয়ার হয় না। যাই হোক, তোরা কি বুঝতে পারছিস আসলে? এই অঙ্ক না বুঝলেও কোনো সমস্যা নাই, এ আসবে না কোথাও, আমি গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা যাই হোক, তাহলে তুমি একটা বুঝি নাই কি? শিখে রাখলাম। হ্যাঁ রাইট, শিখে রাখলাম আর কি। শিখে তো কত কিছুই রাখলাম, কিন্তু আপনি তো বুঝলেন না যে আমরা এগুলো আসলে কোনোদিনও চর্চাও করবো না, কোনো কাজেও লাগাবো না, এমনি এগুলো আপনাকে প্যারা দেওয়া আর কি। তাহলে আমাকে একটু বলেন, হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা টার্গেট কনসেন্ট্রেশন কি হওয়া লাগবে? এটা হচ্ছে কি লিমিট বলো তো? এটা হচ্ছে লোয়ার লিমিট। আর আপার লিমিট অফ দ্য হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কত হবে? আপার লিমিট এটা হবে হচ্ছে আমাদের এই যে 0.332 m। কপি। ওকে। হ্যাঁ কি তা তো জানি না, সেট ফাংশন ডোমেইন রেঞ্জ পড়তেছি আর কি। মজার অঙ্ক, মজার টপিক। আচ্ছা যাই হোক, এবার চলো শ্বেতাবচন্দ্র অনাহারীর কলেজে, নটরডেম কলেজের কুইজে দেওয়া একটা প্রশ্ন, যেটা নিয়ে এসে পাগল হয়ে গেছে এবং আমার বিশ্বাসে পৃথিবীর সবাইকে পাগল করে ফেলছে, সেই অঙ্কটা একটু সলভ করে দেওয়া যাক। তো পুরো প্রশ্ন আমার করতে হবে না, আমি জাস্ট ঘ নাম্বারটা করবো আর কি, কারণ বাকিগুলো সহজ, তোমরা পারবা। দ্রাব্যতা লেখচিত্র কি? তাপমাত্রার বিপরীতে কোনো দ্রবের দ্রাব্যতা বসিয়ে যে গ্রাফ আঁকা যায় তাকে দ্রাব্যতা লেখচিত্র বলে। একই বিকারক ব্যবহার করে Zn2+ ও Fe3+ শনাক্তকরণ সম্ভব, ব্যাখ্যা করো। এটার উত্তর অনেকভাবে দেওয়া যায়। যেমন ধরো আমি যদি হাইড্রোক্সিল আয়ন যোগ করি তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়ার কথা, আবার হাইড্রোক্সিল আয়নই যদি যোগ করি তাহলে Fe3+ আয়নের অধক্ষেপ পড়বে, দুইটার কালার ডিফারেন্ট হবে, দ্যাটস আমি শনাক্ত করতে পারতেছি। কেউ বোঝা না? কয়েকটা ভিন্ন ভিন্ন পদ্ধতি দেখা লাগতো, কি কি জানি আয়ন শনাক্তকরণ। তোমার দাদার মাথা পদ্ধতি লেখা লাগতো, 2 মার্কের প্রশ্নের জন্য তুমি কত কিছু লিখবা, 2টা বিক্রিয়া দেখাই দিবা শেষ। যে জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা রঙের অধক্ষেপ পড়ে, Fe3+ আয়নের অধক্ষেপের কালার হচ্ছে কি বাদামি রঙের, লালচে বাদামি আর কি। আচ্ছা গ নাম্বার কি বলছে? উদ্দীপকের এ ও সি পাত্রের মিশ্রণে বি পাত্রের দ্রবের দ্রাব্যতা নির্ণয় করো। এ আর সি পাত্রের মিশ্রণ মানে কি? এ তো সিম্পলি পানি, আর তার মধ্যে যদি সি মিশাও, এ আর সি মিশাইলে কিচ্ছু হবে না, দ্রবণটার ঘনমাত্রাটা চেঞ্জ হবে, আর তো কিছু না, লঘুকরণ সূত্র হবে, রাইট। সো এটা লঘুকরণ সূত্র দিয়ে বুঝে ফেলাবো আলটিমেটলি এই সালফিউরিক অ্যাসিড দ্রবণের ফাইনাল কনসেন্ট্রেশন কত। এ আর সি পাত্রের মিশ্রণে বি পাত্রের দ্রবের দ্রাব্যতা নির্ণয় করো। বি পাত্রে কি আছে? স্ট্রনশিয়াম সালফেট। তোমরা কি লেখাগুলো দেখতে পাইতেছো? ওকে, স্ট্রনশিয়াম সালফেটের দ্রাব্যতা কত হবে বলেন তো? এটা কোন কনসেপ্টের অঙ্ক? সালফিউরিক অ্যাসিড দ্রবণে স্ট্রনশিয়াম সালফেটের দ্রাব্যতা কি কনসেপ্টে করা লাগবে? ডেফিনেটলি কমন আয়ন ইফেক্ট। হাই হাই, এতক্ষণ সায়ার ইউজ কেন? কেএসপি অফ এসআর SO4 দেওয়া আছে না? দেওয়া থাকলে কি করতে হবে? এবার সালফেটের কিছুটা সোর্সিং হবে সালফিউরিক অ্যাসিড থেকে, আর বাকি সোর্সিং তাহলে স্ট্রনশিয়াম সালফেট থেকে হবে। ধরে নিবা যে স্ট্রনশিয়াম সালফেটের দ্রাব্যতা হচ্ছে এখানে এসে চেঞ্জ হয়ে হয়েছে কত, এক্স। করাই দিতে হবে এটা আমার। ওকে, এরপরে আসো ডি নাম্বারটা কি বলেছে। এই ডি নাম্বার প্রশ্নটা যেটা হয়েছে এটা একটা বাংলা প্রশ্ন হয়েছে, এটা কোনো কেমিস্ট্রি প্রশ্ন হয় না, বাংলা ভাষাগত তোমার দক্ষতা চেক করতেছে এখানে। দেখো কি বলছে, উদ্দীপকের ডি, এ কার মাইক এটা? উদ্দীপকের ডি পাত্রের আয়নদ্বয় দ্বারা, ডি পাত্রে যে আয়ন দুইটা আছে A2+ আর B2+, দুইটারই ঘনমাত্রা একই, আয়নদ্বয় দ্বারা এদের হাইড্রোক্সাইড যৌগের সম্পৃক্ত দ্রবণ বানাবো আমরা। টার্গেট হচ্ছে এই দুইটার সম্পৃক্ত দ্রবণ বানাবো, এই দুইটা আয়নের হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণ। তার মানে কি বলেন তো? AOH2 হবে আর হচ্ছে BOH2 হবে, এরকম হবে না দুইটা যৌগ, কারণ A2+ চার্জ। আচ্ছা, সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে ডি পাত্রের নমুনার সমান আয়তন বিশিষ্ট হাইড্রোক্সিল যোগ করলে প্রয়োজনীয় ঘনমাত্রা সমান হবে না, গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
ওয়াট আ ল্যাঙ্গুয়েজ স্যার, যে করছে আল্লাহ, এত জিনিয়াস, কথা পেঁচায় কেমনে? তোরা কি বুঝছিস কথাটার মানে কিছু? ক্লাসে যে আরো কত পিচ্ছিরি কথা বলে, ভালো তো। করতে মানে মেজাজটা গরম হয়ে যায়। কিছু বুঝছিস ল্যাঙ্গুয়েজ নাকি আমার বলতে হবে ভাবেন? এই গরুরা সব ঘুম গেছে। আচ্ছা আমি করি, আসো। একই অঙ্ক, জাস্ট আমি ডি নাম্বার রাখছি, ছোট করে দিছি কারণ এখানে আমার জায়গা লাগবে তো। এখানে এবিসি পাত্র তো দরকার ছিল না। আচ্ছা এবিসি পাত্রের কিন্তু কোনো কাজ নাই, এটা বুঝছস না? আমি এবিসি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? এবিসি পাত্রের কোনো কাজ নাই, আমি একটু জায়গা বাইর করি এখান থেকে। এবিসি খেতা ভরে হাগু করেছি, এই ডিলিট, নাইস। এটাকে লক করে জানি কিভাবে, লক হয়ে গেছে, নাইস। আচ্ছা তোমাকে বলছে উদ্দীপকের ডি পাত্রের আয়নদ্বয় দ্বারা, মানে এই ডি পাত্রের যে সলিউশনটা আছে অলরেডি, এটাকে ইউজ করব আমরা, ঠিক আছে? এদের হাইড্রোক্সাইড যৌগের সম্পৃক্ত দ্রবণ বানাইতে হবে। টার্গেট দ্রবণ তোমার একটু বোঝো, AOH হোল 2 আর হচ্ছে BOH হোল 2, এটা তোমার ফাইনালি বানাইতে হবে। এবং সেই দ্রবণটা কেমন হইতে হবে বলেন তো? সম্পৃক্ত হইতে হবে। তার মানে AOH হোল 2 এরও স্যাচুরেটেড সলিউশন লাগবে, BOH হোল 2 এরও দুইটারই স্যাচুরেটেড সলিউশন লাগবে। মানে এমন একটা সলিউশন বানাবো যেখানে AOH হোল 2 ও সম্পূর্ণ সম্পৃক্ত অবস্থায় আছে, BOH হোল 2 ও সম্পূর্ণ সম্পৃক্ত আছে। মানে যে যতখানি পারতো সর্বোচ্চ ডিজলভড অবস্থা আছে। বুঝতে পারছিস কি? ওকে, এটা বানাইতে ডি পাত্রের নমুনার কোনো একটা আয়তন আছে না? এখন কিছু একটা তো আয়তন আছে নিশ্চয়ই। ধরে নাও সেই আয়তনটা হচ্ছে ভি, ধরো না, ধরে নাও তার আয়তনটা ভি। তো ডি পাত্রের যে নমুনা সেইটার সমান আয়তন বিশিষ্ট হাইড্রোক্সিল যোগ করলে এই ভি আয়তনের দ্রবণের মধ্যে তুমি আরো ভি আয়তনের যোগ করতেছ হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। তাহলে এবার বল দেখি বাবা, আমি একটু লিখি আস্তে আস্তে, হ্যাঁ? দেখো ডি পাত্রে ভি আয়তনের, ধরে নিচ্ছি এটা ভি আয়তনের, আয়তন কিভাবে লাগে, আয়তনের দ্রবণ বিদ্যমান, এটা আছে বর্তমানে। আমি লিখে লিখে করি, ডি পাত্রে ভি আয়তনের দ্রবণ বিদ্যমান। এতে ভি আয়তনের OH মাইনাস যোগ করা হলো, বোঝা না? করছি আমি যোগ। তাহলে এবার বলতো, অতএব A2 প্লাসের বর্তমান ঘনমাত্রা কত বলেন তো? 0.1 ডিভাইডেড বাই 2 হবে না? পরিমাণগত রসায়ন পড়ায় আমার কি লাভটা হয়েছে এইটুকু বোঝো না? কোনো একটা পাত্রের আয়তন কিছু একটা আছে, তার মধ্যে তুমি যদি ওই সেম ভলিউমের অন্য কিছু যোগ করো তাহলে ওর ঘনমাত্রা তো অর্ধেক হয়ে যাবে, কারণ আয়তন ডাবল হয়ে যাচ্ছে না? আচ্ছা এটার মান কত আসে একটু দেখেন তো, 0.05 নাকি? আচ্ছা এত এম। এবার একইভাবে আমি বলতে পারি না যে ওই সিস্টেমে এখন B2 প্লাসের ঘনমাত্রা কত হয়ে গেছে বলেন তো? একই 0.05 এম, কারণ ভি আয়তনের যে দ্রবণটা ছিল তার মধ্যে একই আয়তনের, এই যে দেখো না ল্যাঙ্গুয়েজটা কি বলছে, ডি পাত্রের নমুনার সমান আয়তন বিশিষ্ট হাইড্রোক্সিল আয়ন যোগ করলে, তাহলে যোগ করার পরে দুইজনেরই ঘনমাত্রা এটা হয়েছে। এইটুকু বুঝতে পারছিস তো? আচ্ছা, প্রয়োজনীয় ঘনমাত্রা সমান হবে না, মানে তোমার এই হাইড্রোক্সিল আয়নটা যোগ করার উদ্দেশ্যটা কি ছিল শোনা? তুমি চাচ্ছিলা যেন AOH হোল 2 এরও সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, আবার BOH হোল 2 এরও সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। এটাই তো তোমার টার্গেট ছিল। এখন দেখো এটা তো কমন সেন্স, এটা তো লাগবে না সমান পরিমাণে। আমি হাইড্রোক্সিল আয়ন যোগ করতেছি, আমি কতক্ষণ যোগ করব? যখন আমি জানবো, আচ্ছা বলতো আগে কে সম্পৃক্ত হয়ে যাবে, AOH হোল 2 নাকি BOH হোল 2? KSP এর মান দেখে বলা যাবে, বলেন আগে কে আগে হয়ে যাবে? হচ্ছে AOH হোল 2, কারণ ওর KSP এর মান কম না, ও বেশি একটা দ্রবীভূত হয় না। বুঝিস নাই?
তাইলে তুমি হাইড্রোক্সিল আমি ঢালতেছি, তুমি নিচে বসে দেখতেছো কে অধক্ষিপ্ত হচ্ছে কে হচ্ছে না। তুমি বল ভাই 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 এ কিন্তু ওই ছোলটু কিন্তু কি বলে সম্পৃক্ত হয়ে গেছে। আমি বলবো আচ্ছা ঠিক আছে থাম এবার। আমি কি তখনও ঢালতে থাকবো নাকি থাকবো না বলো? থাকবো। কেন থাকবো বলো তো? ওই ছোলটু তো আমার এখন অধক্ষিপ্ত হয় নাই, তাহলে লেট মি ডু ইট। ওকে, এখন কথা হচ্ছে তোমার ওইটাই জাস্ট প্রমাণ করা লাগবে যে দুইজনের জন্য দুই অ্যামাউন্টে হাইড্রোক্সিল দরকার ছিল। তো এইটা তো ভাই অবশ্যই দরকার। একই দ্রবণের মধ্যে দুইজনের ঘনমাত্রা যদি একই হয়ে থাকে, ইনফ্যাক্ট এই অঙ্ক মজার হইতো, আমি স্যারকে রিকমেন্ড করবো যেটা, যদি আমি এই দুইটা ডেটা উল্টাপাল্টা করে দিতাম, একটার 0.1 একটার 0.2, তখন আমি টার্গেট সেট করতে পারতাম যে কত আয়তন ঢাললে প্রথমে একটা সম্পৃক্ত হবে, তারপরে আবার কত ঘনমাত্রায় আর একটা সম্পৃক্ত হবে। এই অঙ্ক আরও সুন্দর প্যাচ লাগানো যাইতো যদি আমি বলতাম ধর ওই ছোলটু তো আগে অধক্ষিপ্ত মানে কি বলে সম্পৃক্ত হয়ে যায়, অধক্ষিপ্ত হওয়া শুরু হবে, তাই না? যদি আমি এইটা জিজ্ঞেস করতাম নিচে, তারপর আমি ফাইনালি যখন আমার দুইটাই অধক্ষিপ্ত হয়ে যাবে তখন নিচে কোনটার কত গ্রাম অধক্ষেপ পাবো, এটা আরো সুন্দর অঙ্ক হইতো। ওটা তো বলেই দিলাম, একই তো সহজ। এনিওয়ে এবার আসো তোমরা একটু বলো আমাকে, এবার আমরা যদি ওই ওই ছোলটু এর সম্পৃক্ত দ্রবণ বানাইতে চাই তাহলে আমার কি লাগবে বলেন? তাহলে অতএব OH2 এর সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে বলেন, এটার জন্য আমরা KSP অফ AOH2 এর ইকুয়েশন লিখি। এটার মান কত আসবে? A2+ আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে একটু কষ্ট করে বের করো তাড়াতাড়ি, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা কত হবে। KSP অফ AOH2 তোমরা জানো, A2+ আয়নেরও ঘনমাত্রা জানো। A2+ আয়নের ঘনমাত্রা কত বসাবেন বলেন তো আপনারা? এটা বসাইতে হবে কিন্তু এইটা 0.05, কারণ নতুন যে A2+ আয়নের ঘনমাত্রা সেটা কিন্তু 0.1 নাই, সেটা আছে কিন্তু বুঝা না এরা। করো 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 তাড়াতাড়ি, কত আসে দেখো এটা। ডোনাল্ড ট্রাম্প আসে কেন শুধু আমার সামনে বারবার? ডোনাল্ড ট্রাম্প, আরে আমারে পছন্দ তো করি লাভ নাই, বেশি মেজাজ খারাপ করে দিলে বিপদ ঘটাই দিব না। দেশ নিয়ে যে কাণ্ড শুনতেছি ভাল লাগতেছে না। ওকে বলো এটার মান কত জানি হয়েছে তোমাদের? 8.5 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার -19 এত এম। ওকে, সো দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা এইটা হইলেই তোমার কিন্তু AOH2 এর সম্পৃক্ত দ্রবণ হয়ে যাবে তোমার। ওকে, এবার বন্ধু তাহলে কি গান শোনাবো তোমায়? বন্ধু তোমায় এই গান শোনাবো বিকেল বেলায়। এই গানটা শুনছো তোমরা? তোমরা তো কোনো গান টান শোনো না, ভালো খুব হুজুর। হ্যাঁ, কুরআন হাদিসের কিছু জিজ্ঞেস করলেও তাও জানো না, মানে কি যে পারো তোমরা, তোমাদের নিয়ে বড় বিপদে আছি। আচ্ছা এবার কি হবে বন্ধু বলো? এবার আমরা কার জন্য সম্পৃক্ত দ্রবণ বানাবো? BOH2 এর সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে বলো। এবার কার ইকুয়েশন লেখার কথা আমাদের? KSP অফ BOH2 ইকুয়াল টু B2+ আয়নের ঘনমাত্রা ইন্টু হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার স্কোয়ার। তাহলে এখান থেকে একটু কষ্ট করে বের করেন যে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত রিকোয়ার্ড। এখানে 1.41 10 টু দি পাওয়ার -11 মোলার, তাই তো? তুমি এইখানেও ওই হিসাবের ব্যাপারটা বুঝতেই পারতেছো। আমি যে কথাটা একটু আগে বলে নিছিলাম, কি বলে নিছিলাম বলো তো? আগে আগে সম্পৃক্ত হয়ে যাবে কে? AOH2 নাকি BOH2? কোনটা? AOH2। কারোর কিছু মনে থাকে না এদের? AOH2টা দেখো আগেই কিন্তু এই যে মাত্র -19 এম 10 টু দি পাওয়ার -19 এম এতেই সে মানে কি বলে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। আর এর ক্ষেত্রে কত ঘনমাত্রা পর্যন্ত যাওয়া লাগতেছে দেখছো? -11। তার মানে অনেক বেশি হাইটলি কনসেন্ট্রেটেড হইলে তারপরে BOH2 হবে। এখন তোর প্রশ্নটা করছে কি? প্রশ্নটা করছে হচ্ছে
উদ্দীপকের ডি পাত্রের আয়তনদ্বয় দ্বারা হাইড্রোক্সাইড যৌগের সম্পৃক্ত দ্রবণ বানাইতে ডি পাত্রের নমুনার সমান আয়তন বিশিষ্ট হাইড্রোক্সিল যখন যোগ করবো, এই যে ভি আয়তনের দ্রবণে আবার যখন ভি আয়তন যোগ করব, তখন প্রয়োজনীয় ঘনমাত্রা সমান হবে না। কিসের প্রয়োজনীয় ঘনমাত্রা? হাইড্রোক্সিলের যে কনসেন্ট্রেশন রিকোয়ার্ড, সেই কনসেন্ট্রেশন উইল বি ডিফারেন্ট। একটা সার্টেন কনসেন্ট্রেশনে একজন স্যাচুরেটেড হয়ে যাবে, আর একটা কনসেন্ট্রেশনে যে আর একজন স্যাচুরেটেড হবে। দ্যাটস ইট, ডান। এই ম্যাথটা আমরা এত কিছু তো লাগবে না, আমরা এইভাবে যদি দিতাম যে পাত্রে F2+ আয়নের ঘনমাত্রা যা B2+ আয়নের ঘনমাত্রা সেম, যেহেতু এই দুটো ঘনমাত্রা সেম আর KSP দুটো হচ্ছে আলাদা, ওটা কম্পেয়ার করে তো করে দিই। দ্যাটস ইট। এই কথাটা আমি প্রথমেই বলছি, এত কিছু করা লাগে না, যেহেতু কেএসপি আলাদা, এটা দেখেই বলে দেওয়া যায় যে ঘনমাত্রা তো রিকোয়ার্ড ডিফারেন্ট হবেই, কেন হবে না? হ্যাঁ হ্যাঁ, A2+ আর B2+ যেহেতু সেম আর ওই দুটো ডিফারেন্ট, ওটাতে তো কম্পেয়ার করে। প্রশ্নটা খুবই সুন্দর লাগছে আমার কাছে এই কারণে যে মানে অঙ্কটা তো খুবই সিম্পল, বাট ল্যাঙ্গুয়েজ শুনে মনে হচ্ছে আহামরি না জানি কি, কিছুই না। দ্যাটস ওয়াই আমি এত প্রশংসা করতেছি। মানে এই অঙ্ক বানাইছে কেমনে, কি চিন্তায় বানাইছে, আল্লাহ মাহবুব জানে। সেটা স্যারের মাথায় চলে আসে। কোন কোন স্যার? তৌহিদ স্যার? শহীদ স্যার। ও শহীদ স্যার, আচ্ছা আচ্ছা, শহীদ স্যারের নাম তো আগেও শুনছিলাম। যাই হোক, স্যারের সাথে কখনো কথা বলার সুযোগ হলে বলি যে আমার ভালো লাগছে অঙ্কটা। স্যার অনেক চেষ্টা, স্যারের মানে লেকচার কন্টেন্ট বাইরে বাইরে চলে যায়। তার সাইরাস কোচিং করে আমার কলেজ মেট। আচ্ছা আচ্ছা, তার প্রশ্নগুলো আমার দিকে কালেক্ট করে। হ্যাঁ। সেই পায় না, সেই প্রশ্নগুলো পায় না। কয়েকটা ক্লাস নিতেছে, হুম। রেগুলার ক্লাস চায়। আচ্ছা, না এটা ভালো, এটা ভালো, এটা একদিক দিয়ে ভালো, কারণ স্যার চায় যে সবাই নিয়মিত ক্লাস করুক, এই জন্য হয়তো বা দেয় না আর কি। দ্যাটস ফাইন। যাই হোক, তুই কি বুঝছিস ব্যাপারটা? ওকে, সো এটা বুঝলে তোর আশা করি আজকে রাতের ঘুম হবে, কারণ গত কয়েক মাস তুই আমার ঘুম আরাম করে দিছিস। এই অঙ্ক করায় দেন। আমার এই 4টা পাত্র দেখেই মেজাজটা খারাপ হইতো, এই পাত্র দেখলে তো আমার এমনি মন মেজাজ খারাপ হয়ে যায়, তাই আমি এটা দেখতামই না আর কি। যাই হোক, সুন্দর অঙ্ক ছিল। ওকে, সো কিছু খুচরা প্রশ্ন আমরা একটু দেখে ফেলি। হ্যাঁ, বলেন এখানে কি বলছে? তাপমাত্রার পরিবর্তনে চিনি এবং সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার পরিবর্তন হয় কি? বলো তো কি হবে এটার উত্তর? তাপমাত্রার চেঞ্জ করলে হয় কোনটারটা হবে জানো? NaCl এরটা তেমন একটা হয় না। কেন হয় না? কারণ আমি খেয়াল করে দেখলাম, মানে বইতে যেটা লেখা, এর তোমার দ্রবণ তাপটা হচ্ছে অলমোস্ট তাপ নিরপেক্ষ। অলমোস্ট মানে বইতে পুরো লেখা যে তাপ নিরপেক্ষ, পুরা তাপ নিরপেক্ষ বলাটা ঠিক না, মানে খুবই সামান্য চেঞ্জ হয়, যেটা আসলে বলার মতো না। সো এটা তাপ উৎপাদীয় না, ওইভাবে তাপ হারিও না, যার ফলে তোমার পরিবর্তিত হবে না। কিন্তু এই যে চিনির দ্রবীভূত করার যে বিক্রিয়া, এটার যে ΔHS দ্রবণ তাপ, এটার দ্রবণ তাপটা কেমন বলেন তো? প্লাস না মাইনাস জানেন? ঠান্ডা হয়ে যায় নাকি গরম হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়, তাপহারী ঘটনা। যেহেতু তাপহারী ঘটনা, তার মানে তাপমাত্রা বাড়াইলে চিনির দ্রাব্যতা কী হবে বলেন তো? বাড়তে থাকবে। সো ওইখানে আমরা যদি একটা গ্রাফ আঁকি, গ্রাফটা এরকম দেখা যাবে। এক্স অক্ষে একটা, ওয়াই অক্ষে আর একটা। এক্স অক্ষে কী রাখবো? এক্স অক্ষে রাখবো হচ্ছে আমরা কি জানি টেম্পারেচার, ওয়াই অক্ষে রাখবো হচ্ছে সলিবিলিটি। সো সেই ক্ষেত্রে আমার ইয়াটা কেমন হবে, চিনিরটা কেমন হবে? চিনিরটা হবে হচ্ছে তোমার হয়তো বা হালকা করে বাড়তে থাকবে, আর তোমার ওই যে সোডিয়াম ক্লোরাইড যেটা, ওইটা তোমার কোনো এক জায়গা থেকে কনস্ট্যান্ট থাকবে। সোডিয়াম ক্লোরাইডের দাগটা কি নিচে থেকে শুরু হবে নাকি উপর থেকে শুরু হবে বলো তো? ইনিশিয়ালি সেটা কি, ইনিশিয়ালটা কি চিনির নিচে থাকবে নাকি চিনির উপরে থাকবে? এটা ভাবো। উপরে থাকবে। কেন কেন উপরে থাকবে বোঝো নাই? কারণ কেন দ্রাব্যতা বেশি? কারণটা কি? আয়নিক দ্রব্য, দ্যাটস ওয়াই তার দ্রাব্যতা একটু বেশি থাকবে। তাহলে আমরা এখানে একটা কাজ করি, এটা হচ্ছে আমাদের চিনি। চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী, কি জানি একটা গান ছিল। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এই তো বুঝিস বন্ধুরা, এরকম কিছু একটা হবে। তারপরে কি বলেছে এখানে? উত্তর সহ নিয়ে চলে আসছি, ফালতু উত্তর। আচ্ছা, শুষ্ক কপার সালফেটের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পেলেও, অর্থাৎ যদি ড্রাই কপার সালফেট যেটা নন হাইড্রেটেড, এইটা দ্রাব্যতা খেয়াল করে দেখা গেছে টেম্পারেচার বাড়াইলে এটা হ্রাস পায়, দ্রাব্যতা বাড়ে না। কপার সালফেট যেটা আর্দ্র, সেইটা বা ব্লু ভিট্রিয়াল আমরা যেটাকে বলি, এইটা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায় কেন? তার উত্তর মনে হয় আগে একদিন দিছিলাম। এই যে হাইড্রেটেড সল্ট যেগুলা, এদের ক্ষেত্রে আমরা দ্রাব্যতার গ্রাফটা কেমন দেখছিলাম মনে আছে আপনাদের? প্রথমে বাড়ে, তারপরে কি হয়? কমে আসে। সো এটা যেহেতু হাইড্রেটেড, সো সিমিলার কাহিনী। এই পর্যন্ত হচ্ছে পানি ভাঙতে হবে, তার পানি ভাঙার পরে তো অন্য কাহিনী হয়ে যাবে। তো এটাকে দেখলাম একটা বইতে এইভাবে লেখছে আর কি, যে কপার সালফেট
মানে যেটা নন হাইড্রেটেড ওটা পানির মধ্যে দিলে প্রথমত কিছু পানি নিজে শোষণ করে হাইড্রেটেড হওয়ার জন্য আর কি। ওই ঘটনাটা কি হয় বলেন তো? তাপোৎপাদী। কেন বুঝছেন তো? বন্ধন গঠিত হচ্ছে, বন্ধন গঠন তাপোৎপাদী ঘটনা, বোঝা না? যেহেতু ওই ঘটনাটুকু তাপোৎপাদী, ওই সময় তুমি তাপমাত্রা বাড়াই দিলে যেটা হবে ওর দ্রাব্যতা আরও কমে যাবে, ও পানি অ্যাসোসিয়েট করতে চাইবে না, পানির সাথে যুক্ত হতে চাইবে না। কিন্তু যেটা অলরেডি হাইড্রেটেড ওইটার মধ্যে যদি অ্যাকোয়া দাও মানে পানি দাও, তখন যেটা হবে ওর আরও ডিসলিউশন মানে কি বলে পানি আরও বের হয়ে যেতে থাকে, প্লাস ঘটনাটা হচ্ছে তাপহারী। সো দ্যাটস ওয়াই এই কাহিনী। বুঝিছো তোমরা? ওকে, শিশু খুচরা প্রশ্ন একটু দেখে রাখো। এটা কি? ক্রোমাটোগ্রাফি নিয়ে এবার আলোচনা, তার মানে দ্রাব্যতা নিয়ে যত কথা ছিল মোটামুটি বলে ফেলছি আর কি। সো তোমাদের পরীক্ষার বাইরে অনেক কথা বলছি, এগুলো তোমরা একটু সচেতনভাবে বুঝে শুনে পরীক্ষার প্রিপারেশন নিবা। কারণ হচ্ছে আমি কিন্তু মোটামুটি টপিকগুলো পড়ানোর পরে বা আগে প্রথমেই বলে দিছি যে এটা পরীক্ষা লাগবে না, ওটা লাগবে, এটা বোর্ডের জন্য লাগবে নাকি এটা অ্যাডমিশনের জন্য লাগবে, সেভাবে আলোচনা করছি। এবার চলো দ্রাব্যতার সাথে। হ্যাঁ, মানে এর আগে অ্যাসিডের বিয়োজন গ্রুপ নিয়ে অ্যাসিডের একটা মানে খুব ভালো লাগছে, এটা একটু দেখুন আমরা কি যে মিন করে বলিস কিছুই বুঝি না, একটু ঠিক মতো স্পষ্ট করে বললে কি হয়। ইনবক্সে মানে কি হোয়াটসঅ্যাপে নাকি? হোয়াটসঅ্যাপে তো কয়শো মানুষ যে কত মেসেজ পাঠাইছে। বিসমিল্লাহ। হ্যাঁ, উদ্দীপকটি ফটো এবং সাইরো ফার্স্ট নাম প্রশ্নের উত্তর দাও, এটা 4 নাম্বারটা। আচ্ছা। এইচ প্লাস আয়নের ঘনমাত্রা এত, দ্রবণে দ্রবটির বিয়োজন মাত্রা এত হলে কি এর এটা পাইতেছো না পারতেছি কিন্তু এটা করতে যে সবাই ধরা খাইছে কেন? কোথায় মানে ধরা খাওয়ার তো জায়গা দেখতেছি না। আচ্ছা, অঙ্কটা করি। ওকে, আপনি একটু করেন তো দেখি আপনি পারেন কিনা। মায়ের খাইছো? মায়ের তোমাকে বলছে এইচে দ্রবণ, দেখি আমিও ধরা খাই কিনা। খাইতেই পারি, ব্যাপার কি, তোরা শিখিয়ে দিবি। এইচ প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.03 m। এইটা একটি পাত্রের ছবি এঁকেছে, তাহলে এটা একটা সৃজনশীল প্রশ্ন হয়ে গেছে। পাত্র না থাকলে সৃজনশীল হবে না। আচ্ছা, তারপরে কি বলছে? বিয়োজন মাত্রা দেওয়া আছে 3.6%। এইটা হইলে অতএব কে এ ইকুয়াল টু হোয়াট? ওই অ্যাসিডটার কে এর মান কত? তাহলে আমরা কে বাইর করবো যখন, বলেন কে এ ইকুয়াল টু আমরা কি শিখছিলাম? আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। তাহলে আলফার মান কত? 3.6 মানে হচ্ছে কত জানি? 3.6 ডিভাইডেড বাই কত হবে আমাদের? 100। বুঝিয়েছো কি সেটা? আমি কি ভুল করতেছি নাকি? আল্লাহ জানে, ভয় ভয় লাগতেছে। এইটার পুরোটার হোল স্কোয়ার ইন্টু সি, কনসেন্ট্রেশন কত? আচ্ছা দেখো, এটা কিন্তু দ্রবণের কনসেন্ট্রেশন বসাইতে হয়। এখন এখানে আছে কিন্তু প্রোটনের কনসেন্ট্রেশন। এখন এইটা কি মনোপ্রোটিক অ্যাসিড না? মনোপ্রোটিক অ্যাসিডের ক্ষেত্রে এইচ প্লাস আয়নের যে ঘনমাত্রা ওইটাই তো অ্যাসিডের ঘনমাত্রা হওয়ার কথা, বুঝিস নাই? তাহলে আমরা সি এর মান কত বসাবো? 0.03 ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। আলফার মান হচ্ছে এই পুরোটা। আমি করে বসছি অলরেডি। কি ভুল বলো, শিখি। ওইটা হচ্ছে বিয়োজিত প্রোটিন, এখন 3.6% বিয়োজিত হইছে, এটা হচ্ছে আমার ও এবার বুঝছেন? ও এম জি, রাইট। দুর্ধর্ষ আমি নিজেও বলবো। ওয়াও, হোয়াট আ ম্যাথ, বিউটিফুল। তোরা কি আইডিয়াটা বুঝছস? যখন সার্ভটা সলভ দেওয়ার আগে আমি বুঝে গেছি ব্যাপারটা কি। আচ্ছা আচ্ছা, নাইস। তো আমি খেয়ালই করি নাই, সুন্দর তো। খেয়াল করার মতো না। হ্যাঁ, আচ্ছা তাহলে এইচ এ কে বিয়োজিত, এটাও কি তোদের কলেজের? হ্যাঁ, কুল। আচ্ছা, এইটার ইনিশিয়াল ঘনমাত্রা কত জানি না, জানার দরকার নাই। এই কত ছিল জানি না। বিয়োজিত হওয়ার পরে ফাইনালি এখানে হয়েছে হচ্ছে 0.03। তাহলে ধরো শুরুতে এটার ঘনমাত্রা ছিল হচ্ছে, এগুলার ছিল হচ্ছে ধরলাম সি, তাহলে এই দুটা ছিল 0.0। সি থেকে কত যাচ্ছে বলেন তো? আলফা সি যাচ্ছে না? তাহলে এইখানে হচ্ছে তোমার তৈরি হয়েছে রাইট, এটা হচ্ছে তোমার তৈরি হয়েছে আলফা সি, এখানেও তৈরি হয়েছে আলফা সি। এখন প্রশ্ন মতে বাহ সুন্দর অঙ্ক তো। আলফা সি ইকুয়াল টু হচ্ছে এটা, বাহ। তাহলে এখানে আমরা কিসের মান পাচ্ছি? সি এর মানটা পেয়ে যাচ্ছি। জোস, 0.03 বাই আলফা হবে। আলফা কত ছিল আমাদের? আলফা ছিল 3.6 বাই হচ্ছে আবারও 100 করে দেখতো কত আসে।
শেতাব চন্দ্রকে তো আরেকটু চা নাস্তা খাওয়ানো দরকার এরকম ভালো ভালো অঙ্ক দেওয়ার জন্য। আরো ভালো আছে কিন্তু এগুলোতে আপনাকে দেয়া যাবে না। কত আসে দেখো। দূর, এরা সব বুড়ো লোকজন। 0.03 ইন্টু 100 ভাগ হচ্ছে 3.6, এতক্ষণ লাগলো 0.833 হয়েছে। এটা হচ্ছে তোমাদের কি বেরোইছে সি, মানে এত এম। এবার আমরা কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি ডিভাইড বাই 1 মাইনাস আলফা, এই তো তারপরে বাকিটা পারা যাবে না, 3.6/100 এই পুরোটার হোল স্কোয়ার ইন্টু সি মানে হচ্ছে দ্রবণটার ঘনমাত্রা 0.833 বাই হচ্ছে 1 মাইনাস 3.6 বাই হচ্ছে 100। বাহ সুন্দর, এই বুঝতে পারছি সবাই? সুন্দর অঙ্ক রাইট। আচ্ছা ঠিক আছে, সো চলো এবার আমরা ক্রোমাটোগ্রাফিতে চলে যাই। না এখানে পড়াবো না, পাতন টাতন আমরা আলোচনা করব। পাতন এমনি লাগবে না ওইভাবে আর কি, ওইখান থেকে একেবারেই মানে 10 বছরের ইতিহাস ঘাটলে দেখবি হয়তো বা 2টা এমসিকিউ আসছে কিনা তার ঠিক নাই। পাতন রিলেটেড কথাবার্তা আমরা পরে বলবো, এখন না আর কি, পরে বলবো হয়তো বা ওই ফেজ 4-এ তোমার ইয়ার মধ্যে বলতে পারি, কি নাম এটার, ওই যে আরে কেমিক্যাল বন্ড আর কি, রাইট। ওই যে আয়ন শনাক্তকরণ যখন করব তখন হচ্ছে আমরা ওই যে শুষ্ক পরীক্ষা দেখবো, তার মধ্যে দেখে ফেলতে পারি। বাট যদিও এখানে দেখা দেওয়া যাইতো, এখন আর দেখাচ্ছি না আর কি, কারণ অলরেডি ফিনিশ লাইনে চলে আসছি তো, বুঝতে পারছিস? ওকে। আর ওটা এমন গুরুত্বপূর্ণ কোনো, তোরা কলেজে যখন পরীক্ষা দিছিস এই চ্যাপ্টারের উপরে তখন কি পাতন থেকে কোনো প্রশ্ন পাইছিস? খুবই রেয়ার, মানে বোর্ডের কোশ্চেন দেখলে দেখবি যে ঘোড়া ডিম লাগে না। আচ্ছা সো এবার আসো, ক্রোমাটোগ্রাফি কি জিনিস আগের বাংলাটা বলি। ক্রোমাটোগ্রাফির বাংলাটা খুবই সুন্দর, গুহ স্যারের বইতে লিখছে, আর কোনো বইতে লেখে নাই। বর্ণচিত্রণ, বর্ণ মানে তো রং, চিত্রণ মানে মার্ক করা আর কি। সো কালার দেখে দেখে আমরা মার্ক করব। তো মার্ক একবার করতে পারলে তাহলে তো আমরা আলাদাও করতে পারবো, রাইট। মানে ধর তোদের মধ্যে কেউ আসিস ফাজিল, তো ফাজিলদের গায়ের পোশাকের রং দেখে চেনা যদি যাইতো, যদি এমন হইতো তাহলে তো রং দেখে আলাদা করে ফেলা যেত, তাই না? সো এটাকে আমরা বলি হচ্ছে বর্ণচিত্রণ। বর্ণচিত্রণ বা ক্রোমাটোগ্রাফির সবচেয়ে রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি জানো? আগে একটা সময় আমরা যখন ছোট ছিলাম বা ইন্টারমিডিয়েট পর্যন্ত দেখতাম বাসায় আম্মুরা ভাত রান্না করতো চাল বেছে, তারপরে অর্থাৎ বাজার থেকে চাল কিনে এনে ধুয়ে ওটাকে বসায় দেওয়া যাইতো না। আগেকার চালের মধ্যে অনেক বেশি পাথর, নুড়ি, মরা চাল এগুলো থাকতো। ওগুলাকে করতো কি, কাজের মেয়ে দিয়ে বা নিজে বাছতো। তোমরা চাইল বাছা দেখছো? আচ্ছা, শেতাবচন্দ্র অনাহারিও নিজেও বাছছে। তো ওই যে চাল বাছতেছে ওটা কি দেখে বাছতেছে, যে কোনটা ভালো আর কোনটা খারাপ কি দেখে বুঝতেছে বলো তো? রং দেখে। এখন যদি কোনো মরা চালের রং সাদা হয়, সাদা হলে তো আর মরা চাল হবে না। যাই হোক, কোনো পাথরের রং যদি সাদা হয় ওটা কিন্তু তোমার চোখ স্কিপ করে চলে যায়। সো দ্যাটস ইট, চাইল বাছা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ ক্রোমাটোগ্রাফির এক্সাম্পল। আশা করি বুঝছো আর কি যে ক্রোমাটোগ্রাফি জিনিসটা কি। সো এখন ওয়েন ইউ ডু ইট ইন কেস অফ কেমিক্যাল থিংস, তখন আমরা কিভাবে করি? ধরো আমাদের ইমন কিছু গাছের পাতা খাচ্ছিল, কারণ ওর নানাকে দেখছে গাছের পাতা খায়। ও একটা গাছের পাতা চাবাচ্ছে, চাবানোর পরে দেখলো যে মুখের মধ্যে কিছুটা রস জমা হয়েছে। তো এই রসটা কি আসলে, এটা বোঝার জন্য সে একটা স্যাম্পল কালেকশন করছে। কালেকশন করে এখন ওর মধ্যে তো বিভিন্ন রাসায়নিক পদার্থের উপাদানগুলো মিশে আছে, রাইট। সো সেই উপাদানগুলোকে ওনা সেপারেট করবে, পৃথকীকরণ করবে, আলাদা করবে। এটা আলাদা করার জন্য যে পদ্ধতিটা স্পেসিফিক্যালি আমরা অনুসরণ করি ওইটাকে আমরা বলি হচ্ছে ক্রোমাটোগ্রাফি বা বর্ণচিত্রণ। কেউ বোঝে না? সহজ। এখন ক্রোমাটোগ্রাফি কয়েক প্রকারের হয়, আস্তে আস্তে দেখো খুবই সহজ। এই প্রকারভেদগুলো আমি বুঝাইতে পারবো না, কারণ আসলেই এইসব জায়গায় আমার নিজেরই কিছু ঝামেলা আছে। আমি বুঝি না যে কেন এইটা ওই ক্যাটাগরির মধ্যে না পড়ে এই ক্যাটাগরির মধ্যে পড়ছে, আমি এটা বুঝি না। আমি আরিফের সাথে যোগাযোগ করছি এটা বোঝার জন্য, কিন্তু ওই সময় দিতে পারতেছে না। আরিফ হচ্ছে আমার স্টুডেন্ট ছিল 11 ব্যাচ, ও এখন BRICM-এ অনেক বড় একজন গবেষক হিসেবে চাকরি করে। তো ওর কাছে ওরা সারাদিন ক্রোমাটোগ্রাফি করে। তো ওর সাথে আমি গত 2-3 দিন ধরে কথা বলার চেষ্টা করছি, ও শুধুই ব্যস্ততা দেখাচ্ছে, ভাই আমি খুবই বিজি, আমি দেখাবো, সমস্যা নাই বলবো। তো বাট সে সময় পাচ্ছে না। আমি ওর সাথে লাগলে তোমাদের একদিন বসাই দিব, ওর অফিসের পরে কোনো একদিন রাতের বেলা হয়তো বা, যে ভাই বোঝ। তো ক্রোমাটোগ্রাফি এই নামটাম শুনে ভয় পাওয়ার কিছু নাই, শুধু কয়েকটা আইডিয়া শোনো আর কি। কলাম ক্রোমাটোগ্রাফি, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, এটাকে বলে TLC। আমার মতে, আমি যেহেতু বুঝি কম দ্যাটস ওয়াই বলতেছি আর কি, এই পেপার ক্রোমাটোগ্রাফি আর TLC 100% একই জিনিস, 100% একই জিনিস, হালকা একটু আলাদা।
এই দুইটাকে একই ক্যাটাগরিতে ফালানোর দরকার ছিল, কিন্তু এই দুইটাকে ফালাইছে দেখ দুই জায়গায়। আমি হয়তোবা তোদের সাথে বসে আরিফের সাথে শিখে নিব যে ঘটনাটা আসলে কি, কেন এটাকে ওই দুই নামে বলে আর কি আলাদা। তারপরে এই যে কলাম ক্রোমাটোগ্রাফি আর এইচপিএলসি কোথায় জানি আছে, ওই এইচপিএলসি এখানে লেখেই নাই, আছে আর কি। এইচপিএলসি দুইটা জিনিস একই, এই যে এইখানে বই আছে, ওই লেখেই নাই বই, এটা গুহসারের বই থেকে নেওয়া এগুলা। এইচপিএলসির ক্যাটাগরি কোনটা জানি না আমি। সো এই কী জানি আবল তাবল লেখে আর কি। হ্যাঁ, টেনশন নাই, আমি একে করে দেখাচ্ছি আর কি, দাঁড়াও। ওকে চলো, কাগজ ক্রোমাটোগ্রাফি দিয়ে শুরু করি যে জিনিসটা আসলে কি। আবারও বলতেছি, তোমার মূল উদ্দেশ্য কি করা বলো তো? একাধিক পদার্থের মিশ্রণ থেকে আলাদা করা। কি দেখে আলাদা করবা? মেইনলি প্রাইমারি আইডিয়া ছিল তাদের রং দেখে আলাদা করব, কিন্তু প্রথম দিকে বিজ্ঞানীরা এই কাজ করলেও পরে আমরা বুঝলাম সব রাসায়নিক পদার্থ রঙিন না। ইভেন এক কিছু মজার ব্যাপার আছে, কিছু রাসায়নিক পদার্থ আছে সাদা চোখে রঙিন না, কিন্তু ওর উপরে ইউভি লাইট বা এই টাইপের স্পেশাল কাইন্ড অফ লাইট অ্যাপ্লাই করলে তখন ওটার কালার দেখা যায়, বা ওটার সেপারেট আলাদা একটা রিজিয়ন যে তৈরি হয়েছে এটা বোঝা যায় যে এইখানে অন্য একটা জিনিস যে জমা হয়েছে। বোঝা না? বুঝছো কি? ওকে, সো চলো, কাগজ ক্রোমাটোগ্রাফি জিনিসটা কি। তোমাদের যে কাগজ খাতা কলমে লেখো, খাতায় লেখো, সেই কাগজ আমরা ইউজ করি না, আমরা স্পেশাল টাইপের কাগজ ইউজ করি, যে কাগজগুলো আগেকার দিনের নিউজ প্রিন্ট কাগজের মতো কম দামি কাগজ, যে কাগজে এক ফোঁটা পানি পড়লে বা তুমি রুটি খাইতে খাইতে তুমি পড়তেছিলা, ওই কাগজের উপরে এক ফোঁটা যদি তরকারির ঝোল পড়ে তখন দেখতা কি না শোষণ করে নিত, প্রচুর পরিমাণে শোষণধর্মী। এই টাইপের কাগজ লাগবে, বুঝতে পারছো কি? যে কাগজের অ্যাবজর্পটিভিটি বেশি, মানে সে হচ্ছে শোষণ করে নেয় প্রচুর। এখন ধরো তোমার কাছে একটা পাত্র আছে, এই একটা পাত্র, এই পাত্রের মধ্যে কিছুটা তরল আছে, স্যাম্পল, যে স্যাম্পলটা তোমার পরীক্ষণীয় স্যাম্পল, এই যে সেটার মধ্যে কাগজটাকে আমরা এভাবে ডুবাবো। সেই স্যাম্পলের মধ্যে ধরে নিলাম এ আছে আর হচ্ছে বি আছে, দুইটা উপাদান। ধরা গেল এই উপাদানটা হচ্ছে এই উপাদানটা হচ্ছে আমাদের নন পোলার, ধরো আর কি, হ্যাঁ, আর বি উপাদানটা হচ্ছে রিলেটিভলি পোলার। দুইটাই নন পোলার হইতে পারে, বাট রিলেটিভিটি তো বাইর করা যাবে। পোলার নন পোলার বুঝছিস তো নাকি? 9-10 পড়ছিলি। ওকে, এখন এই কাগজ জিনিসটা আসলে কি? কাগজ জিনিসটা তো আসলে সেলুলোজ, তোমাদের পড়ার কথা, রাইট? সেলুলোজ কি? সেলুলোজ কি পোলার নাকি নন পোলার বলেন? নন পোলার। সো এখন তাহলে কাগজটা শোষণ করে যে আমার উপাদান দুইটা উঠবে উপরে, দুইজনই কি সমান পরিমাণে উঠবে নাকি একজন বেশি উঠবে একজন কম উঠবে বলো? একজন বেশি একজন কম। যে নন পোলার তার তো বেশি ওঠার কথা, যে পোলার টাইপের সে একটা বেশি উঠবে না। বুঝছিস তো আমার কথা? তাহলে এখন যে সব কন্ডিশন আমরা ধরে নিছি সেই কন্ডিশন অনুযায়ী মনে হচ্ছে যে এ হয়তোবা এই পর্যন্ত উঠবে আর বি হয়তোবা এই পর্যন্ত উঠছে, কথার কথা আর কি। ধরো তুমি একটা ক্লিয়ার ডিস্টিংশন দেখতে পারবা যে দেয়ারস টু ডিফারেন্ট কালার্স অর লেয়ার্স। এখন আমাকে একটু বলতো, এই পর্যন্ত যে উঠছে এইখানে কি শুধুমাত্র বি উঠছে নাকি এও আছে? কোনটা? দুইজনই আছে, দুইজনই আছে। সো তখন আমরা আরও কিছু জিনিস একটু ধরে নেই। নর্মালি কোনটা হালকা পাতলা হয় বলেন তো, দ্রব নাকি দ্রাবক? কোনটার ঘনত্ব কম বা হালকা পাতলা থাকে? কোনটা গাঢ় থাকে? নর্মাল সেন্সে চিন্তা করে এটা অনেক কিছু হইতে পারে আর কি, ঠিক আছে? তোমাদের বইতে যে গড়পড়তা কথাবার্তা বলছে এগুলো ঠিক না। সো ঘটনা হচ্ছে, ধরে নিলাম আমাদের এটা হচ্ছে ছিল দ্রাবক ধরো, আর বিটা ছিল হচ্ছে দ্রব। এখন তাহলে ন্যাচারালি এ বেশি ওঠার কথা, বি কম ওঠার কথা। ওকে, সো কে যে কতখানি ওঠে এই স্পেসিফিক কাগজে, ধরো সয়াবিন তেল, পানিতে সয়াবিন তেল মিশে গেছে, বা পানিতে ধরো কার্বন টেট্রাক্লোরাইড মিশে আছে, বা অন্য যে কোনো কিছু নিন হাইড্রিন মিশে আছে, যে কোনো কিছু, বা সার্টেন কাইন্ড অফ প্রোটিন মিশে আছে, প্রত্যেকে এই কাগজে কতখানি যে উঠবে এর একটা হিসাব নিকাশ বিজ্ঞানীদের কাছে লেখা আছে। জাস্ট লাইক একটা দ্রব পানিতে সর্বোচ্চ কী পরিমাণে দ্রবীভূত হইতে পারে তার যে কেএসপির হিসাব, এটা কি আমাদের কাছে নোট ডাউন করা আছে না? একটা তালিকা আছে না? একইভাবে কোনো একটা কাগজ বেয়ে, কোনো একটা সার্টেন ক্যাটাগরির কাগজ বেয়ে কোনো একটা দ্রব বা দ্রাবক কী পরিমাণে যে উঠতে পারে সর্বোচ্চ ওই দ্রব দ্রাবক জোড়ের জন্য, সেটার একটা নোট ডাউন আছে।
তাহলে তুমি করতে পারবা কি জানো, তুমি এই কেমিক্যালটা কি তা জানো না, বাট এখন তুমি এই লেন্থ মাইপা কাগজ মানে ফিতা দিয়ে এই লেন্থ মেপে তুমি না আসলে বলে দিতে পারবা যে এইটা মেবি এই বস্তুটা। কেন বললাম মেবি? বিকজ এটা একটা ভৌত টেস্ট, এটা বুঝতে পারতেছো, এটা একটা ভৌত পদ্ধতি, এটা কিন্তু কোনো রাসায়নিক পদ্ধতি আমরা করতেছি না, কেউ বোঝা না? ওকে, সো এখন ঘটনা হচ্ছে এই যে লেন্থটা ধরো আমি কাগজের নিচে থেকে মাপলাম, তুমি চাইলে অন্য জায়গা থেকেও মাপতে পারো, কোনো ব্যাপার না আর কি। এই একটা লেন্থ পাইলাম আর এই পাশে আর একটা লেন্থ পাইছি আমরা। এখন এই ছোট লেন্থ যেটা, এটাকে আমরা নাম দিলাম এল বি, অর্থাৎ বি যে উচ্চতা পর্যন্ত উঠছে, আর এই বড় যেটা এটার নাম আমরা কি দিব বলো তো, এল এ। এরকম যদি নাম দেই তাহলে এখানে একটা মজার হিসাব করতে হবে আমাদের, সেটাকে বলা হচ্ছে আর এফ, রিটেনশন ফ্যাক্টর, রিটেনশন ফ্যাক্টর বা রিটার্ডেশন ফ্যাক্টর। এই নামটা আগে আমাদের সময়কার বইতে রিটার্ডেশন ফ্যাক্টর বলতো, এখনকার নতুন বইগুলোতে দেখলাম সবাই হচ্ছে রিটেনশন লিখছে, ইনফ্যাক্ট গুগলেও তাই করছে। দুই নামেই প্রচলিত, যে কোনোটাই ইউজ করা যায়, সমস্যা নেই। এখানে আরও কয়েকটা টার্ম আমি দেখলাম যে সিনোনিমাস, মানে দুইটাই সবগুলোই আর দিয়ে। সো রিটেনশন মানে কি এটা বোঝো, রিটেনশন ধরে রাখা, ধরে রাখা। হ্যাঁ, ওই যে বলে না যে এই ছেলেটা রিটেনটিভ, মানে কি সে স্মৃতিতে ধরে রাখতে পারে। হ্যাঁ, বা রিটার্ডেশন মানে কি, রিটার্ড মানে কি থিতু হওয়া। রিটার্ড তো বলে গালি দেয় মানুষ একজন আর একজনকে, ইউ আর রিটার্ড, রিটার্ড মানে মানে ওর গতি টতি কম, বুঝেছো? সো এখন ঘটনা হচ্ছে রিটার্ডেশন ফ্যাক্টর মানে কি, এটাকে আমরা সংক্ষেপে লিখি হচ্ছে আর এফ দিয়ে, আর এফ, আর লিখে ছোট করে এফ লেখে। সো আর এফ বের করার সিস্টেম হচ্ছে উপরে থাকে সবসময় কোনটা, উপরে থাকবে দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব হয়ে গেছে দূরত্ব, আর নিচে থাকবে কি দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। এই তো সহজ, মানে ঘটনাটা হইতেছে তাহলে এখানে আমাদের কি থাকে বলেন তো, কোনটা বাই কোনটা, দ্রব কোনটা ছিল আমাদের, বি ধরে নিছিলাম তাই না, তাহলে উপরে লিখবো হচ্ছে এল বি ডিভাইডেড বাই কী হবে বলো তো, এল এ। এবং যেহেতু দ্রবটা উপরে আর দ্রাবকটা নিচে, তাহলে আমাদের কি হচ্ছে বলেন তো, এই মানটা লেস দ্যান কত আসতেছে, 1 আসতেছে না? এইটা নিয়ে প্রচুর প্রশ্ন আসবে যে আর এফ এর মান কত। এখন তোমাদের বইতে যে ছাগল মার্কা কামটা করছে কি আর বলবো, মানে ভাষা হারায় ফেলি যে এরা কি, মানে এরা কি আসলে স্যাররা কি বইটা লিখছে? দ্য আনসার ইজ নো। এগুলো তো আগডুম বাগডুম আমার মতো লোকজন দিয়ে লেখায়, যার ফলে ভুলভাল লেখে প্রচুর আর কি। মানে আমি বলছি যে ক্রোমাটোগ্রাফির ক্যাটাগরি বুঝি না, ঠিক আছে, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি ক্রোমাটোগ্রাফি বুঝি না, মানে ব্যাপার দুইটা আলাদা, একটু বোঝো। সেটা হচ্ছে যে তোরা আমাকে একটু বলতো এই আর এফ এর মান কখনো ফিক্স করে বলা যায় যে কাগজ ক্রোমাটোগ্রাফিতে আর এফ এর মান কত? আমি একটা লিমিট বলতে পারি যে ম্যাক্স দ্যাট ক্যান বি 1, আমি তো কোনো নাম্বার বলতে পারবো না যে 0.5 বা মানে 0.8 হয়। তোরা মনে হয় আমার কথাটা বুঝিস নাই। এইখানে আমার পুঁই শাকের ঝোল যদি এতখানি কোটে, লাল শাকের ঝোল হয়তো বা আরও খানিকটা উঠবে, কারণ লাল শাকের ঝোল আরও হালকা পাতলা, আরও পাতলা জিনিস। এইটার কোনো ফিক্স ভ্যালু নাই, বাট এই টাইপের প্রশ্ন আসছে দেখবে তোমরা বোর্ডে, আমি নিয়ে আসছি। এবং প্রশ্নটা আমি নিচ্ছি হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাংক থেকে না, এটা আমি এক্স্যাক্টলি গুহ স্যারের 2024 সালের এডিশনে দেখলাম যে এই প্রশ্ন নাকি বোর্ডে আসছে, হাস্যকর ব্যাপার স্যাপার। আচ্ছা যাই হোক, আসো আর এফ এর ব্যাপারটা কি তোমরা বুঝছো? আচ্ছা এখন ধরো তোমার এটাকে লাগবে, যে ভাই আমি একটু এ নিয়ে খেলা করতে চাই, তাহলে তুমি কি করবা? তুমি এইটুকু কাগজ কেটে ফেলো, কাগজ কেটে ওইটাকে লাগলে একটা নিংড়ানি দাও, তুমি ওই স্যাম্পলটা পাই যাবা যে এখানে কোন উপাদান ছিল, এটাকে তুমি বিভিন্ন রকম টেস্ট করো, বুঝতে পারছো? সো দিস ইজ হোয়াট ই কল ক্রোমাটোগ্রাফি, যেখানে আমরা দুইটা ডিফারেন্ট লেয়ারের কালার দেখে আলাদা করতে পারতেছি। এই কালারটা তোমার চোখে যদি ভিজিবল না হয় তখন তুমি কি করবা? ইউভি লাইট মারবা। এখানে যদি আমার দুইটা উপাদান না থেকে যদি 10-12টা উপাদান থাকতো, তাহলে কি হতো জানো, এরকম 10-12টা লেয়ার পাওয়া যেত। বোঝে না? ওকে, সো এটা হচ্ছে প্রাইমারি আলাপ গেল। এবার চলো এই যে, হ্যাঁ একটু মোটা টাইপের হয়, এবং এই যে দেখো বাস্তব, তোমরা কি এইগুলো দেখতে পাচ্ছ নাকি বেশি ব্রাইট হয়ে গেছে? ওকে, সো এর ভিতরে কোনো একটা তোমার অর্গানিক স্যাম্পল আছে বা হোয়াট এভার স্যাম্পল আছে, কেমিক্যাল স্যাম্পল, এর মধ্যে মাল্টিপল কাইন্ড অফ মিক্সচার আছে। সেটাই যে কাগজ বেয়ে উপরে যখন উঠতেছে, এই যে দেখেন ব্লু যে স্ট্রিপগুলা,
তার নিচে আর একটা কালচে স্ট্রিপ দেখা যাচ্ছে, তার নিচে আবার বেগুনি স্ট্রিপ দেখা যাচ্ছে। সো আমি ওইগুলো মানে খুবই সচেতনভাবে কেটে নিয়ে আমি তো আলাদা আলাদা উপাদান পাচ্ছি যে এখানে আসলে কী ছিল। ওই ছোটো কাগজের অংশটুকুর উপরে আমি এখন আবার ড্রপার দিয়ে অন্যান্য কেমিক্যালস ফেলে আমি বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন করতে পারবো, বুঝতে পারবো যে এখানে আসলে কোন আয়ন ছিল বা কোন যৌগ ছিল আর কি। আচ্ছা, সো এইবার দেখো এটা তোমাদের গুগল থেকে নেওয়া একটা ছবি। ও আমি আরও কতগুলো কথা বলি নাই, সেই কথাটা হচ্ছে একটা হচ্ছে দশা, স্থির দশা, আর একটা হচ্ছে চলমান দশা বা ভ্রাম্যমান দশা, চলমান দশা বা এটাকে ভ্রাম্যমানও বলা যায়। কিভাবে ভ্রাম্যমান বানান কি জানো? ভ্রাম্যমান, হইছে, ভ্রাম্যমান দশা। সো ইংরেজিতে বলে মোবাইল ফেজ, আর একটা হচ্ছে কি ফেজ বলেন? স্ট্যাটিক ফেজ। মোবাইল ফেজ আর এটা হচ্ছে স্ট্যাটিক ফেজ। এখন ঘটনা হইতেছে বন্ধু, খেয়াল করে দেখো তো এইখানে তোমার মোবাইল ফেজে কে ছিল, এ নাকি বি বলো? এটাকে আমরা বলবো হচ্ছে মোবাইল এমপি, আর এটাকে বলবো হচ্ছে এসপি স্ট্যাটিক ফেজ। মানে রিলেটিভলি হু হ্যাজ মুভড আপ, এ, বি হ্যাজ গট রিটার্ডেড। বাবুরা বুঝিছো? হ্যাঁ, সো আমরা বিকে বলবো হচ্ছে সে স্ট্যাটিক ফেজে আছে, আর এ হচ্ছে মুভ আপ করছে আর কি। নর্মালি সলভেন্টটা হচ্ছে তোমার মোবাইল ফেজে থাকে, আর সলিউট যেটা দ্রব যেটা ওটা হচ্ছে তোমার স্ট্যাটিক ফেজে থাকে। আচ্ছা, সো এইখানে দেখো এই ছবিটা কি বোঝা যাচ্ছে? মোটামুটি কয়েক কালারের স্ট্রিপ, কয়েকটা ডট তৈরি হয়েছে এখানে। সো ব্যাপারটা কি, এই যে স্যাম্পলের কাগজ আমার এটা ছিল, এটাকে একটা ক্লিপ দিয়ে, পেপার ক্লিপ দিয়ে এখানে লাগাই দিবে, এই যে এই বস্তুটা ডিক 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 আস্তে আস্তে উপরে উঠবে আর কি। এখন তোমার এইখানে কি লেখা ছোট করে দেখা যাচ্ছে কি, এই যে সলভেন্ট ফ্রন্ট বলতেছে, মানে তোমার দ্রাবকটা বেশি উঠছে। সো এই পর্যন্ত হচ্ছে ধরো তোমার দ্রাবক উঠছে, এই যে এই পর্যন্ত দাগ দেখতে পাচ্ছ কিনা, এইটাকে বলা হচ্ছে সলভেন্ট ফ্রন্ট, মানে দ্রাবকের মুখ, দ্রাবক মুখ। ওই যে তোমরা ফিজিক্সে কি ওয়েভ ফ্রন্ট পড়ছো, তরঙ্গ মুখ, সো এরকম আর কি সলভেন্ট ফ্রন্ট, যে সলভেন্টের ডগাটা কই, কত দূর সলভেন্ট উঠছে আর কি। আর এটা কি সেপারেটেড কম্পোনেন্টস, মানে ওর এই যে যে স্যাম্পলটা ছিল বা সলভেন্টটা ছিল এর মধ্যে যেগুলো দ্রবীভূত অবস্থায় ছিল সেগুলো কি অবস্থায় ছিল। অবশ্যই এটা একটু করার টেকনিক আলাদা, এটা করার টেকনিকটা কি বলি, করে কি এই কাগজের উপরে, এইটা হচ্ছে কাগজটা, তোরা দেখতে পাচ্ছিস কিনা, এটা হচ্ছে সেই কাগজটা, দেখা যাচ্ছে এবার? তাও না, দেখা যায় না। আচ্ছা, এইটা হচ্ছে তোমার সেই কাগজটা, কাগজের উপরে একটা ড্রপার দিয়ে একটু স্যাম্পল ফালায় টুপুস, এই যে সেই স্যাম্পল অ্যাট অরিজিন, শুরুতে স্যাম্পলটা এখানে ছিল। এরপরে কাগজটাকে এরকম একটা দ্রাবকের ভিতরে ডুবায় দেয়, বুঝতেছে না ফলা ভাইনগুলা? তুই একা করলে তো হবে না। এই যে আমি এইখানে এক ফোঁটা হচ্ছে স্যাম্পল দিলাম এইখানে, দেওয়ার পরে এবার এইটাকে কোনো একটা সলভেন্টে ডুবায় এইভাবে, এই যে সলভেন্ট মানে কি বলা জানি বাংলায়, দ্রাবক। সো এইটা হচ্ছে দ্রাবক। এখন বলেন তো এই দ্রাবকটা কি করবে, এই কাগজ শুষে শুষে উপরের দিকে যাবে না? ও যাওয়ার সময় করে কি জানো, এর ভিতরকার যে উপাদানগুলো ছিল সেই উপাদানগুলোকে নিয়ে নিয়ে এসে যায়। এখন সব উপাদানকে তো এই দ্রাবক সমান পরিমাণে ভালোবাসে না। এরা আমার কথা কিছুই বুঝতেছে না। এই দ্রাবকটা ধরে নিলাম নন পোলার টাইপের ছিল, জাস্ট ফরসে নন পোলার, বিভিন্ন রকম হইতে পারে। তাহলে এই উপাদানের এই স্যাম্পলটার মধ্যে ধরো নন পোলার যে কম্পোনেন্টটা ছিল সে কি করবে, একটু উপরে যে অবস্থান নিবে, আর আরেকটা যে উপাদান ছিল সেটা ধরো পোলার ছিল, সে এত ভালোবাসবে না, সে একটু নিচে থাকবে। তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে কম্পোনেন্ট এ, আর এইটা হচ্ছে আমাদের ধরেন কম্পোনেন্ট কি বলেন তো, বি, যেখানে বিটা হচ্ছে কি একটু পোলার টাইপের জিনিস, ও বেশি উপরে ওঠে নাই, আর এটা হচ্ছে অনেক উপরে উঠে গেছে, আর দ্রাবকটা উঠছে ধরো এই পর্যন্ত। এখন খেয়াল করো তো এই দুইটা দ্রবের জন্য, বাবা তোরা কি আমার কোনো কথা বুঝতেছস? কেউ তো কোনো কথাবার্তা কয় না, আল্লাহ মাহবুদ জানে, এরা চুপ করে ক্লাস মনোযোগ দিয়ে দেখে কি করে। এখন সব একসাথে 100 বার বলবে বুঝছি ভাই, বুঝছি ভাই, এতক্ষণ মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বসে আছে। এখন বলেন আমাকে কোনো একটা সার্টেন মার্ক দাও, যে আমি এইখান থেকে মাপবো, মার্ক দাও তোমার ইচ্ছা, এইখান থেকে মার্ক দিয়ে আমার একটু বলো তো এইখান থেকে এই যে হাইটটা, এটার নাম আমরা দিলাম কি বলেন তো, এল বি।
এইটার এইটুকুর যে হাইটটা এটাকে আমরা নাম দিলাম কি বলেন তো এল এ। এখন এই যে নিচে থেকে উপর পর্যন্ত কোথায় যে দাগাবো এইখান থেকে যে এই পর্যন্ত এইটাকে আমরা নাম দিলাম এল এস সলভেন্ট। তাহলে আমাকে একটু বলো তো আমি আলাদা আলাদা করে বের করতে পারবো না আর এফ ফর এ কত, আর এফ ফর বি কত, আর এফ ফর এ কত হবে বলেন উপরে ইকুয়েশনটা কি হবে? আর এফ ফর এ কত হবে? এল এ বাই কি এল এস হবে না? বুঝছস না? দ্রাবকটা সবসময় নিচে থাকে আর এটা কি হবে বলেন তো এল বি বাই হচ্ছে এল এস। দ্যাটস ইট। কাগজ ক্রোমাটোগ্রাফি, উই আর ডুইং ক্রোমাটোগ্রাফি, উই আর সেপারেটিং থিংস বেসড আপন দেয়ার কালার। বুঝেছো? ভাইয়া এই পরীক্ষা করার সময় কি জ্ঞান অফ করার কোনো প্রয়োজন আছে? আই গেস সো। তোমাদের কারণ কি বলছে? কারণ মানে আমাদের কষ্ট দেওয়ার জন্য আধা ঘন্টা পুরো অফ না 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 কষ্ট দেওয়ার জন্য না, এখানে ডেফিনেটলি কোনো একটা কারণ আছে, আমি এত ভালো বলতে পারতেছি না, আমি তো আর প্র্যাকটিক্যালি এগুলো হাতে করি নাই, তোর কাছ থেকে আরও শেখার কথা। ওকে, সো এখানে ডেফিনেটলি কোনো কারণ আছে, এটা নড়লে মনে হয় কোনো ঝামেলা হইতে পারে। হ্যাঁ 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 রাইট, এগুলো তো গ্র্যাভিটির এগেইনস্টে মুভ করতেছে না লিকুইডগুলা, সো ওখানে ডেফিনেটলি ঝাড়া টাড়া দিলে তো ও আবার নিচের দিকে নামা শুরু করবে। বুঝেছো? আই গেস এটা কারণ আর কি। আরও ভালো আরিফ তোমাদেরকে বলতে পারবে, ও এত ভালো বলতে পারবে না। কেন বলতে পারবে না আমি তোদেরকে বলি। এই ক্রোমাটোগ্রাফির যেটা ফিলোসফি শিখতেছস, বাস্তবে এই জিনিসগুলো আসলে মেশিন দিয়ে করে, খুবই হাইলি সফিস্টিকেটেড কতগুলো মেশিন আছে, মানে এই জিনিসগুলো খুবই মেকানাইজড প্রসেসে যায়, এটা খুবই মৌলিক আলোচনাটা চলতেছে। সো আরিফ তো যেটা করে ওর ল্যাবে বিআরআইসিএমে, ওটা তো সবই মেশিনের মধ্যে স্যাম্পল দিয়ে দেয়, ও মেশিনে একা একা করে আর কি। কিছু হয়তো বা হাতে ম্যানুয়ালি করে। ওকে, এখানে মনে হয় আরেকটু ভালো ছবিতে দেখা যাচ্ছে তোমাদের। সো এইটাতেই করছিলাম। আচ্ছা, সো এই যে দেখো বিভিন্ন কম্পোনেন্ট বিভিন্ন হাইট পর্যন্ত উঠছে, এই পর্যন্ত কেউ উঠছে, এই পর্যন্ত কেউ উঠছে, এই পর্যন্ত, প্রত্যেকটা সেপারেট। আর এই যে সলভেন্ট ফ্রন্টটা অনেক বেশি, সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনগ্রিডিয়েন্টের বা কম্পোনেন্টের তুমি আর এফ ভ্যালু বাইর করতে পারবা। বুঝাছো? তুমি ধরো বাজারে তিব্বত কদুর তেল, তিব্বত কদুর তেল নকল না আসল এটা বোঝার জন্য কি করবা, বিএসটি এর কাছ থেকে অরিজিনাল স্যাম্পল নিয়ে আসবা, সেইটার একটা তুমি ক্রোমাটোগ্রাফি করে দেখলা যে ওইখানে কয়টা স্যাম্পল ছিল, তাদের আরএফ ভ্যালুগুলা কয়টা উপাদানের কি আসে। এরপরে তোমার এলাকার সাসার মুদির দোকান থেকে একটা তিব্বত কদুর তেল কিনবা, ওইখানেও তুমি একই কাগজ দিয়ে তুমি করে দেখো না কয়টা উপাদানের লেয়ার পাওয়া যায় আর তাদের আরএফ ভ্যালু কত, তুমি ইনস্ট্যান্ট বুঝতে পারবা যে আসল না নকল, ভেজাল না পিওর। বুঝেছো? ওকে, সব বুঝলাম। এরপরে কি আরএফ এর বৈশিষ্ট্য। আরএফ হলো দুটি দূরত্বের অনুপাত, তাই এর কোনো একক নেই। বুঝলাম। দ্রাবকের চেয়ে উপাদানের স্পটগুলো ধীরে চলে। উপাদান মানে বুঝছো তো দ্রব্য যেটা আর কি, উপাদান বলতে দ্রব্য বুঝাইছে, স্পটগুলো মানে মার্কগুলো। ফলে আরএফ এর মান 1 থেকে কম হবে। সহজ কথা। আরএফ এর মান থেকে উপাদান শনাক্ত করা যায়, এটা তো আমি বারবার বলতেছি, তো কদুর তেলের উদাহরণও দিলাম যে আরএফ ভ্যালুটা জানা থাকলে তুমি উপাদানকেও ডিটেক্ট করতে পারবে, বাট এটা কিন্তু শিওর টেস্ট না, মানে আরএফ ভ্যালু দেখে তুমি কাউকে জোর করতে পারবে না যে এটা এই উপাদানই হবে, ওটা অন্য কিছু হইতে পারে আর কি। আচ্ছা, তারপরে বলতেছি কি দ্রাবকের প্রকৃতির উপর আরএফ এর মান নির্ভরশীল। ডেফিনেটলি নির্ভরশীল। কোন দ্রাবক দিচ্ছি, পোলার দিচ্ছি নাকি নন পোলার দিচ্ছি, কার সাথে, ওই যে বললাম না দ্রব্য দ্রাবক জোরের উপর ডিপেন্ড করে। আচ্ছা, দ্রাবক পরিবর্তন করলে আরএফ এর মানেরও পরিবর্তন ঘটে, এই বাচ্চা জিনিস, নতুন কোনো কথা নেই। বুঝতে পারছো সবাই? শুধু লিখে রাখি আরএফ মানে হইতেছে তোমাদের কি হবে বন্ধু, কোনটা উপরে থাকবে, কোনটা দ্রব্য, বাই হচ্ছে দ্রাবক। মানে এটা বেসিক্যালি তোমরা কি বুঝতেছো, এটা আসলে কেউ বললো না যে এটা দেখতে তো আমাদের দ্রাব্যতা মনে হইতেছে। আচ্ছা, দ্রবের দূরত্ব, আচ্ছা ওই যে দূরত্ব আর কি, বুঝিস? ওকে, সো এখন এখানে আর একটা মজার ব্যাপার বলা যায়, সেটা হচ্ছে যে এখানে আসলে যা কিছু ঘটতেছে এগুলো আসলে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টের কারণে ঘটতেছে। বন্টন গুণাঙ্ক বলে একটা ব্যাপার আছে, এই বন্টন গুণাঙ্কের 2-1টা অঙ্ক গুহ স্যারের বইতে আছে, অন্য কোনো বইতে আছে কিনা আমি জানি না, থাকার কথা না, ওগুলো আমরা অ্যাডমিশনের সময় দেখবো, এখন দেখার দরকার নেই। হ্যাঁ বলো। এর সাথে হচ্ছে কলয়েড সাসপেনশন এগুলো তো পড়াই নেই। না, এগুলোর সাথে পড়াবো কেন, তুমি তোমার একটা অভ্যাস খারাপ হয়েছে বুঝলে, তোমার যে মাইটটা দিব আমি আগে একদিন নিষেধ করছিলাম এই বেয়াদবিটা না করতে, ক্লাসের মধ্যে এসে তুমি কও, সারাদিন তোমার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হইতে থাকে, তুমি তখন কিছু কও না, ক্লাসের স্লাইড যখন বানাই, তুমি জানো না আমি ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লাস নিই না, আমার খুবই বিশ্রী লাগে, বিরক্ত লাগে, ক্লাসের মধ্যে বা আমার ঢুকাই দিয়ে বলবো এখন এটা পড়া, মানে মনে হয় আমার চেক করতেছে আমি এটা পারি কিনা। আসো, বাট এটা নিয়ম না, এটা আনপ্রিপেয়ার্ড এভাবে ক্লাস নেওয়ার নিয়ম না, টিচারদের জন্য নিয়ম হচ্ছে প্রিপেয়ার্ড হয়ে এসে যুদ্ধর ময়দানে দাঁড়াবে আর কি, মানে আমি কেন আনপ্রিপেয়ার্ড কথাবার্তা বলবো।
ঠিক আছে মানে পরে হ্যাঁ, তোমারে মাইর দেওয়া লাগবে, তুমি বহুত বেয়াদবি শুরু করছো। দেখো ঘটনা হচ্ছে এটা কি, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, এটাকে ইংরেজিতে আমরা কি বলি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। সো সংক্ষেপে এটাকে কি বলতেছি আমরা, টিএলসি, তাই না? এখন এই টিএলসির ব্যাপারটা কি আসলে, মানে হাউ দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম পেপার ক্রোমাটোগ্রাফি। আমার মতে এটা 100% একই জিনিস, 100% একই জিনিস। বইতে কিভাবে ডিফারেন্সিয়েট করা আমি জানি না, বুলশিট লাগে। মানে ঘটনাটা হচ্ছে কি জানো, কি জানি এটা হইলো, আচ্ছা যাই হোক। দেখো তুমি যে কাগজ দিয়ে কাজটা করতেছিলা, সেই কাগজটায় দ্রবগুলো বা আমাদের যে কম্পোনেন্টগুলো থাকে সেগুলো না সমানভাবে ওঠে না। ওই কাগজের সাথে যে দ্রবগুলো ওঠে, দ্রবগুলো এরকম তেড়া বেঁকা ওঠে। এই যে দেখো ছবিতে দেখতে পাচ্ছ কিনা বুঝতেছি না, এই রকম তেড়া বেঁকা ওঠার কারণটা কি? কারণটা হচ্ছে তোমার এই কাগজটা যাকে বেয়ে বেয়ে উঠতেছিল আমার দ্রব আর দ্রাবক, দ্রবটা তো মেইন কনসার্ন, এই কাগজটায় যে কম্পোনেন্টটা ছিল সেলুলোজ, সে কি সুষমভাবে আছে নাকি অসমভাবে আছে? আমাকে একটু বলেন তো। অসমভাবে আছে। কেউ যদি বুঝতে না পারো, সিম্পলি একটা কাগজ, আমার কাছে তো এখন কাগজ নাই, কোনো একটা কাগজ তুমি আলোর বিপরীতে একটু ধরে দেখো, ইউল ফাইন্ড থোকা থোকা, মানে কোথাও কি জানি বেশি, কোথাও কালো, কোথাও একটু সাদা, কোথাও ফাঁকা হয়ে গেছে, কোথাও পাতলা, কোথাও মোটা, ঝামেলা না? সো তখন হয় কি, যেহেতু এই কাগজটাই ইউনিফর্ম না, এইখানে আমার যখন দ্রবগুলো বা কম্পোনেন্টগুলো ওঠে তখন এক একজন এক এক হাইট বরাবর ওঠে। এর ফলে আমার সেপারেশন টেকনিকটা অনেক জটিল হয়ে যায়। আমি যখন এখানে কাটতে যাব, এখানে আমি কাগজটা কেটে বাইর করবো বা কোনো একটা কাজ করব, তখন আমার এলাকার দর্জি চাচাকে ডাক দিয়ে নিয়ে আসা লাগবে যে তুমি একটু এসে এখানে কেসি চালাই দিয়ে আমাকে একটু কাহিনী করে দাও। তখন সায়েন্টিস্টরা একটা কি, তোর কোনো কথা বুঝি না। আর ওই যে এরকম উল্টাপাল্টা ভাবে উঠতেছে যে, তখন দৈর্ঘ্য কিভাবে বের করবে? ওইটাই তো গ্যাঞ্জাম, এই গ্যাঞ্জামগুলো মিটানোর জন্যই তো আমরা ব্যবস্থা নিচ্ছি, বুঝতে পারছিস কি? হ্যাঁ, তখন আমরা যে কাজটা করি, প্রথমত কাচের একটা স্লাইড নিলাম, যে স্লাইডের উপরে তো যে তোমরা দেখছো ব্লাড টেস্টের জন্য একটা ফোঁটা ফালায়, বা অ্যালুমিনিয়াম স্লাইডও নিতে পারি, বিভিন্ন রকম নেওয়া যেতে পারে। এর উপরে আর্টিফিশিয়ালি সিলিকা জেল অথবা তোমার আর্টিফিশিয়ালি আমরা সেলুলোজের ইউনিফর্ম একটা আবরণ দিতে পারি, যেটা একেবারে কি বলে কমার্শিয়ালি মেড একটা বস্তু। মানে কাগজও তো কমার্শিয়ালি মেড, বাট দ্য পেপার ওয়াজ মেড ফর রাইটিং, দ্যাট ওয়াজ নট মেড ফর ইউর ক্রোমাটোগ্রাফিক পারপাস। বাট এই যে যে স্লাইডের কথা বলতেছি, এই স্লাইডটা সিম্পলি কাচের একটা স্লাইড অথবা অ্যালুমিনিয়ামের স্লাইড, যে কোনো কিছু হইতে পারে, বাট ওর উপরে না আর্টিফিশিয়ালি আমরা একটা লেয়ার ফালাইছি সেলুলোজের অথবা সিলিকা জেলের, বিভিন্ন রকম উপাদান হইতে পারে। সেই বস্তুটাতে যদি তুমি সেম এক্সপেরিমেন্টটা করো, তখন ইউ মাইট গেট আ রেজাল্ট হুইচ ইজ ফার বেটার দ্যান পেপার ক্রোমাটোগ্রাফি, এরকম। তখন আমরা এরকম একটা সলভেন্ট ফ্রন্ট পাই, বোঝা না? বুঝছি। তাহলে এই জিনিসটা অনেক বেশি অ্যাডভান্টেজাস হইল। নর্মাল পেপার ক্রোমাটোগ্রাফির সাথে এটা ডিফারেন্স হচ্ছে এইটুকুই, কসম ভাই, এর সাথে আর কোনো পার্থক্য নাই। সো তোমরা কি বুঝতেছো আমার প্রশ্নটা, যে আমি কেন বলি যে আমি জানি না পেপার ক্রোমাটোগ্রাফির সাথে টিএলসিটাকে কেন পুরো ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যে ফেলে? এটার উত্তর আসলেই আমি জানি না, এবং এটা বলতে আমার কোনো দ্বিধা নাই, কারণ বই পড়েও কিছু বোঝা যায় না যে কেন এগুলো করছে আর কি। আমি প্রচুর ভিডিও দেখছি, তাও বুঝি না কেন এটা করে। সো আমার নিজেরও শেখা লাগবে আর কি। আমি যতটুকু জানি এটুকুই তোমাদেরকে বলতেছি। ওকে, আপনারা কি বুঝছেন আসলে টিএলসি কি জিনিস? ওকে, এসে বেশি তোর বোঝা লাগবে না, এখান থেকে কোনো প্রশ্ন আসে না। এই যে দেখো, এটা একটা অ্যালুমিনিয়াম ব্যাকিং। ব্যাকিং মানে তোমরা বুঝো কিনা আমি জানি না, ব্যাক থেকে ব্যাকিং, তোমার কম্পিউটারের যে ডেস্কটপ ওটার বলে না কেসিং, কেস থেকে কেসিং, সো ব্যাক থেকে ব্যাকিং, ঠিক আছে, দ্যাটস ইট। সো এই যে ভিতরে তোমার অ্যালুমিনিয়ামের একটা শিট ছিল, পাতলা একটা শিট, তার উপরে কি দিছে, সিলিকা প্লেট ফালাইছে। সিলিকা মানে বুঝো তো বালির একটা যৌগ আর কি। সিলিকন ডাইঅক্সাইডের সাথে নর্মালি হচ্ছে মাথায় মাথায় হাইড্রোক্সিল থাকে আর কি। মজার ব্যাপার এটা, এটা সিম্পল একটা ইস্যু আর কি। বাবা বুঝছিস কি? সো নর্মাল সস্তা কাগজ দিয়ে না করে, সস্তা মানে তাও স্পেশালি ডিজাইন কাগজ হয় ওই পেপার ক্রোমাটোগ্রাফিতে যেটা ইউজ করে, ওই যে সেটা বলতেছিল না একটু মোটা মোটা, আর এইটা যখন ইউজ করবো তাকে আমরা বলবো হচ্ছে টিএলসি। ওকে, কলাম ক্রোমাটোগ্রাফি, এই বস্তু সবাই দেখছো বাস্তব জীবনে, সবাই, এভরিবডি। একটা কলাম থাকবে আমাদের কাছে,
স্তম্ভ। সেই কলামের মধ্যে কি দিব আমরা বন্ধু? কলামের মধ্যে আমরা সানাসুর দিব। মুড়ি মাখা বানাচ্ছি, দাঁড়াও। এই যে একটা কলাম। এই কলামটা নর্মালি বুরেটও নেওয়া হইতে পারে। শ্বেতাব চন্দ্ররা কি এটা করেছো? এটা করার কথা না। হ্যাঁ, এই জন্য শ্বেতাব চন্দ্রের এবার লাভালাভি কমে গেছে। হ্যাঁ সেটাই। ওকে, সো ইউ মাইট গেট এ বুরেট, কোনো সমস্যা নেই, অথবা একটা টিউবও হইতে পারে। আচ্ছা, এর মধ্যে আমরা করব কি জানো? এর মধ্যে কিছু আগডুম বাগডুম জিনিস দিব। আগডুম বাগডুম জিনিস মানে কি? এখানে একটু তুলা টুলা দিয়ে ঢেকে নেয়, মানে যেন পড়ে না যায় অমুক তমুক। আচ্ছা, এর ভিতরে আমরা ধরো, দেখো তো এই বস্তুগুলো দেখছো কিনা তোমরা? এরকম দেখি কেউ বলতে পারে কিনা জিনিসটা কি। শ্বেতাবচন্দ্র কথা বললো না, তুমি তো আগে দেখছো। হ্যাঁ, কোথায়? যে পানি ফিল্টার করা। হ্যাঁ খালাম্মা, এই তো ধরে ফেলেছেন। এটা কিছু না, এটা পানির ফিল্টার। এরকম বিভিন্ন রকমের বিডস থাকে। হ্যাঁ, এটা অনেক কিছু থাকতে পারে। এটা ইউনিফর্ম একটা জিনিস হইতে পারে, আমি 3-4 টাইপের জিনিস দিতে পারি। দিয়ে এবার উপরে কি করব? একটা স্যাম্পল দিব, যে স্যাম্পলটার আমি টেস্ট করতে চাই যে ওর মধ্যে কি আছে। একটু চলেন তো ভাই চেক করি, বা সেপারেশনে যাই। তো এইখানে ধরো সেই স্যাম্পলটা দিলাম। দিয়ে এর উপরে আবার করে কি, অনেক তামাশা করতে পারে রে বাবা, কত কিছু যে করা যায়। এক একটার ধরনের উপর ডিপেন্ড করে যে আমি কি করব। এর উপর আবার ধরো একটু লিকুইড ঢেলে দিছে, সেই লিকুইডটার কাজ কি? এইখানে এইটাই হচ্ছে তোমার মোবাইল ফেজ। এই জায়গাটাতে এইটা হচ্ছে মোবাইল ফেজ যদি হয়ে থাকে। চাপ প্রয়োগ করাটা মূল উদ্দেশ্য না। এই মোবাইল ফেজটা ধরে নাও আমি আপাতত দিছি হচ্ছে, তোমরা কি একটা জিনিস বুঝতেছো? উই আর টকিং অ্যাবাউট জেনারেলাইজড থিংস, দেন ইউ নিড টু কাস্টমাইজ অ্যাকর্ডিং টু ইয়োর নেসেসিটি। তুমি আসলে কি থেকে যে মানে ধরো তুমি কফির উপাদানগুলো যদি আলাদা করতে চাও, বা একটা দুধ চার মধ্যে যা যা উপাদান মিশে আছে এটা যদি আলাদা করতে চাও, তখন তোমার যেসব টেকনিক তুমি ফলো করবা, একটা কাঁঠাল পাতার নির্যাসের মধ্যে মিশে থাকা উপাদানগুলো আলাদা করতে তো ডেফিনেটলি ডিফারেন্ট প্রসেস নেওয়া লাগবে, নাকি সব জায়গায় তুমি একই প্রসেস অ্যাপ্লাই করবা? কোনটা? বোঝা না? আচ্ছা, সো এখানে আমরা পোলার থাকবে, পোলার ধরো উপাদান, এটা মোবাইল ফেজ। এখন ধরে নেওয়া গেল এই যে আমার স্যাম্পলটা, এই স্যাম্পলের মধ্যে দুইটা জিনিস মিশে আছে। একটা হচ্ছে তোমার ধরো এ, স্যাম্পলের মধ্যেকার এটা হচ্ছে আমার পোলার ছিল, আর বিটা ছিল হচ্ছে নন পোলার। ধরে নাও নন পোলার। এইবার এই যে নিচের যে আমার আচ্ছা, এই পুরা জিনিসটা কিন্তু স্ট্যাটিক। হ্যাঁ, এই পুরা জিনিসটুকু হচ্ছে স্ট্যাটিক ফেজ। এই ঘোড়ার ডিম পুরাটা এসপি, স্ট্যাটিক ফেজ। সো ধরে নাও এই যে নিচের যে পাথরগুলো আমাদের ছিল, পাথর বা জৈব যে কোনো অমুক তমুক হইতে পারে আর কি, এইগুলা যে ছিল এইগুলা ধরো আমি রাখছি হচ্ছে পোলার। তাহলে বলেন তো আমাকে একটু, এখানে যে চুয়ে চুয়ে পড়বে, নিচে আস্তে আস্তে নেমে আসতেছে, অফলাইনের একটা ঘটনা মনে পড়ে গেছে, যাই হোক চুয়ে চুয়ে পড়তেছে। সো এখানে যে আমাদের চুয়ে চুয়ে নামতেছে, সেখানে কে নামবে? এ নিচে নামবে নাকি বি নামবে বলেন? এই মোবাইল ফেজের যে লিকুইডটা, ও আসলে এখানে ধুয়ে নিয়ে আসবে, এটাকে সাথে করে বন্ধুত্ব করে নিয়ে নিচে চলে আসবে, কারণ নিচে আছে পোলার, ও নিজে পোলার, এর ভিতরে আছে একটা পোলার, আর এই বলতে ধরো নন পোলার। তাহলে ওই উপরের দিকে বেশি করে রয়ে যাবে হচ্ছে বি। হ্যাঁ, বি এর এক্সিস্টেন্স তুমি এখানে পাবা। এখানে একটা ব্যান্ড দেখতে পারবা। ব্যান্ড মানে বুঝছো তো, ওই যে একটু পরে ছবি আছে, তোমরা দেখলে বুঝবা। এই যে দেখো নিচে একটা ব্যান্ড নেমে আসতেছে, এই যে গাঢ় রং, তোরা দেখতে পাচ্ছিস না মনে হয়, দেখা যাচ্ছে এটা একটু বেশি গাঢ়। হ্যাঁ, আর উপরে আর একটা বসে আছে আর কি। দ্যাটস ইট। এখানে আরো ভালো ভালো ছবি আছে। এই যে দেখো, দেখছো কত সুন্দর রঙিন, কত সুন্দর। এটা কি দেখে বোঝা যাচ্ছে না? এটা বুলেট, কিচ্ছু না, এটা সিম্পলি একটা বুলেট। হ্যাঁ, আচ্ছা, এই যে উপরে যে লিকুইডটা দেখতে পাচ্ছ, এই বস্তুটা হইতেছে কি বলো দেখি বন্ধু? এটা হচ্ছে মোবাইল ফেজ। আর এখানে হচ্ছে স্ট্যাটিক ফেজ আছে। আর তোমার যে বস্তুকে আমরা চেক করতেছি, মানে আমার মেইন স্যাম্পল, সেই স্যাম্পলটা হয়তো এইখানে কোনো এক জায়গায় আছে আর কি। দ্যাটস ইট। ওইখান থেকে বেয়ে বেয়ে নিচের দিকে আসবে। আর এই মাথাটা নর্মালি তুলা টুলা দিয়ে ব্লক করে নেয় আর কি। এই
বাবা বুঝতে পারছিস কি কলাম ক্রোমাটোগ্রাফি কাকে বলে? জি ভাই। বুঝলাম। এই যে স্ট্রঙ্গার ইন্টারাকশন হইতেছে, সো ধরো এইটার সাথে স্ট্রঙ্গার ইন্টারাকশনের কারণে ওকে ধরে রাখতেছে, ওকে যাইতে দিচ্ছে না। আর উইকার ইন্টারাকশন যার সাথে সে আস্তে আস্তে নিচে নেমে আসতেছে, কারণ গ্র্যাভিটি তো নিচের দিকে টানতেছে। আর এই পুরো এই জিনিসটাকে বলা হচ্ছে ইলিউশন, ELUTION, ইলিউশন। ওইখান থেকে এইগুলোকে আমরা বলি হচ্ছে ইলিউটেড মলিকিউলস, মানে যে সেপারেটেড মলিকিউলস, এগুলোকে ইলিউটেড মলিকিউলস বলে অনেক সময়। আচ্ছা এই যে স্টেশনারি ফেজ বা স্ট্যাটিক ফেজ যেটাকে বলতেছিলাম, সো স্টেশনারি ফেজটা এক জায়গায় ফিক্স থাকবে, ও নড়াচড়া করবে না। আর এই যে লোডেড স্যাম্পল উপরে, আর উপরে হচ্ছে মোবাইল ফেজ দিছে, বুঝতে পারতেছেন আপনারা ছবিতে? ওকে, তারপরে চলো HPLC নিয়ে কথা বলি। একটু পরেই বুঝবা যে তোমরা আমার সাথে একমত কিনা। আমি যে বলি যে আমি কেন এটার ক্লাসিফিকেশনগুলো বুঝি না। এই যে বস্তুটা করছি এটা পুরাটাই আমি আল্লাহর নামে চালাই দিছি না, এটা কি তোমরা টের পাও? মানে হচ্ছে এইখানে আমার স্ট্যাটিক ফেজ বা স্টেশনারি ফেজ রাখছি, এখানে আমার স্যাম্পলটা দিছি, এখানে আমি মোবাইল ফেজ দিছি, দিয়ে আল্লাহ নামুক আল্লাহ নামুক এরকম করতেছি না। এতে আমার সময় কি লাগবে বলেন তো? অনেক বেশি লাগবে না? এখন আমি এখানে একটা কাজ করবো, সেই কাজটা হচ্ছে এখানে আমি একটা ঢাকনা লাগাবো, মানে একটা গ্যাস টিউব লাগাবো, বুঝছো? গ্যাস টিউব লাগায়ে আমি এর মধ্যে কি চালনা করবো বলো তো? গ্যাস চালনা করবো। গ্যাস, এই গ্যাস চালনা করলেও একটা প্রেশার ক্রিয়েট করবে না উপর থেকে, ঠাসা দিয়ে নামানোর চেষ্টা করবে, বোঝে না? এইটাকে তখন বলে HPLC। এখন HPLC এর ফুল ফর্মটা কি, ফুল মিনিংটা কি? হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, CHROMATOGRAPHY। এটাকে অনেক সময় হাই প্রেশার লিকুইড ক্রোমাটোগ্রাফিও বলা হয়। সো নর্মালি আমার কাছে হাই পারফরমেন্স শুনতে ভালো লাগে, এই জন্য বলি হাই পারফরমেন্স। তুমি চাইলে এটাকে হাই প্রেশার লিকুইড ক্রোমাটোগ্রাফিও বলতে পারো, বুঝেছো? দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স, ট্রাস্ট মি। বই পড়ে দেখো আর কোনো ডিফারেন্স নাই। সো আমাকে বলতো, প্রেসার দেওয়ার জন্যই দেওয়া হচ্ছে? জোরে বল। গ্যাস কি শুধু প্রেসার দেওয়ার জন্যই দেওয়া হচ্ছে? জাস্ট টু মেক দ্য প্রসেস না, অন্য ফাস্টার। কিছু দেয় না কেন? অন্য আর কি দিবে? বই খাতা দিয়ে চাপ দিবে? ও সলিড কিছু দিলে এখানে অন্য ঘটনা ঘটতে পারে, এই কারণে মনে হয় দেয় না। সলিড কি দিবে? কিছু ভাত মুড়ি ছিটা দিবে উপরে। গ্যাস প্রেশার দিলে সুবিধা যেটা, আমি চাইলে গ্যাস প্রেশার বাড়াইতে কমাইতে পারি আমার ইচ্ছা মতো। আমার কথা কি বুঝছেন? আর এগুলা রিয়েল লাইফ প্র্যাকটিক্যালি করা কিছু এক্সপেরিমেন্টের কথা বলতেছি, যেটা আসলে বললাম তো ভাই, তোকে আমার উদ্দেশ্য হচ্ছে মূল আইডিয়াটা দেওয়া। এখন ধর তুই কোনো একজন সায়েন্টিস্টের অ্যাসিস্ট্যান্ট হিসাবে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজে নিয়োগ দিছিস। সে যদি তোকে বলে যে এই HPLC আমরা আজকে করবো, তুমি কলাম সেট আপ করো, তুই করে ফেললি। পরে বললো আচ্ছা প্রেশার দিব, প্রেশার হচ্ছে আমরা দিয়ে দিব না, গ্যাস দিয়ে দিব না, তুমি কটা কেমিস্ট্রি বই নিয়ে আসো, মোটা মোটা বই বাজারে পাওয়া যায়, খুবই ফালতু কথাবার্তা লেখা, কাগজ ভরছে খালি, ওই বই দিয়ে চাপ দিব, তা তুই দিবি, তুই তো মূল কনসেপ্ট তো জানোস। দ্যাটস ইট, বুঝতে পারছিস কি? এই আর কি। সো তাহলে আমাকে একটু বলেন তো বন্ধুরা, পেপার ক্রোমাটোগ্রাফির মতো হুবহু জিনিস কে বলেন তো, একটু বেটার পারফরমেন্স করে দেখায়? থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, TLC। কলাম ক্রোমাটোগ্রাফির মতো সেম জিনিস, বাট একটু বেটার পারফরমেন্স, তাড়াতাড়ি আউটপুট দেয়, সেটা কি? HPLC। আমারা যদি এইগুলার ক্যাটাগরি করতে দিত, আমি পেপার আর TLC একসাথে রাখতাম, কলাম, HPLC এবং জেল ক্রোমাটোগ্রাফি যেটা, এগুলো একসাথে রাখতাম আর কি। জেল ক্রোমাটোগ্রাফি কি শুনবা? এই যে তোমাদের এখানে লেখা ছিল আর কি, তোমরা খেয়াল করো নাই মনে হয়। জেল পরিব্যাপন আর কি, জেল, এই যে পারমিয়েশন ক্রোমাটোগ্রাফি টাইপ জেল পরিব্যাপন যেটা আর কি, এটা কিছুই না রে বাবা। এই যে কলাম ক্রোমাটোগ্রাফি যেটা ছিল, ওর মধ্যে কিছু স্পেশাল সিলিকা জেল রাখে স্ট্যাটিক ফেজ হিসাবে, একটু পোরাস থাকে, ওর পোরগুলার মধ্যে মধ্যে যায়, কিছু জিনিস আটকে যায়। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এর জন্য আলাদা করে কেন ক্যাটাগরি করা লাগবে, খোদা তাআলা মালুম। আমার এগুলো আসলেই বুঝে আসে না, এই কারণে হয়তো আমি রসায়নের ছাত্র না। যাই হোক, যারা বোঝে আমাকে বোঝাই দিবে, আমি জানি না। এই যে তোমাদের কি করছে, HPLC করছে, সলভেন্ট ডেলিভারি পাম্প, এইখান থেকে ইনজেক্ট করে পাঠায়। এই যে ইনজেক্ট দেখা যাচ্ছে, ইনজেক্টর,
সিম্পলি ইনজেক্ট করে পাঠাই। এই যে তোমার সেই কলাম দেখো, এই যে কলাম লেখাই আছে, স্পষ্ট করে লেখা আছে, দ্যাটস কলাম ক্রোমাটোগ্রাফির কলাম। আর তোমাদেরকে একটা কথা বলা হয় না, সেটা হচ্ছে আমরা যে এই যে ক্রোমাটোগ্রাফিগুলো করি, এই ক্রোমাটোগ্রাফিগুলার ছবি যদি দেখো, এই প্রত্যেকটার সাথে না কম্পিউটার কানেক্টেড থাকে, মানে ডিটেক্টর কানেক্টেড থাকে। হ্যাঁ, সেই ডিটেক্টরগুলো না ডিটেক্ট করে যে কোন স্যাম্পলটা বের হয়ে আসতেছে এই মাথা দিয়ে। ও হচ্ছে কম্পিউটারের নাম নিশানা বলে যে এত রেটে আসতেছে, এত সময় পরে আসতেছে। টাইম একটা বড় ফ্যাক্টর এখানে, টাইমগুলো নিয়ে আলোচনা তোমাদের বইতে করা নাই, তাই আমিও করি নাই। সো ঘটনা হচ্ছে যে এই ডিটেক্টরগুলো আমাকে আসলে জানান দেয়, সিগন্যাল দেয় যে কি উপাদান সেপারেটেড হয়েছে, কি উপাদান কত পার্সেন্ট আসছে, তার মধ্যে ভেজাল কি পরিমাণে আছে, এইগুলো আর কি। সো এই যে উপর থেকে আমরা প্রেশার যদি দিই, তাহলে আস্তে আস্তে লেয়ার বাই লেয়ার সেপারেট হয়ে এই যে নামতে থাকবে। দেখছো এই পিঙ্ক কালার যেটা, ওটা একটু দূরে আছে, প্রথমে ইয়েলোর সাথে মিশে আছে, পরে ইয়েলোটা আলাদা হয়ে গেছে, পিঙ্ক আলাদা হয়ে গেছে। বুঝতে পারছিস কি বাবা? ওকে, তারপরে চলো গ্যাস ক্রোমাটোগ্রাফি। এইটা একটু ডিফারেন্ট, এতক্ষণ যতগুলো আলোচনা করছি তাদের মধ্যে এটা রিলেটিভলি একটু ডিফারেন্ট, বাট এইটাও এমন আহামরি কিছু না। এটাতে করে কি বন্ধু, সহজে বুঝাই। ধরো তোমার কাছে এখানে একটা বেড আছে, সিম্পল কনস্ট্রাকশন দেখো, বেড মানে একটা পাটাতন, একটা ফ্লোর। তো এর উপরে তুমি একটা স্যাম্পল রাখছো, একটা লিকুইড স্যাম্পল, যে লিকুইডের মধ্যে দুইটা জিনিস মিশে আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। ধরো বি হচ্ছে ধরে নেওয়া গেল মোর ভোলাটাইল। ভোলাটাইল মানে বুঝছো, অধিক উদ্বায়ী, অর্থাৎ উড়ে যাওয়ার টেন্ডেন্সি তার বেশি, যদি এমন হয়ে থাকে। এইবার আমরা যে কাণ্ডটা করি, এইটা নিচে একটু একটু করে তাপ দিই। মানে এটা কিন্তু আমি একেবারে খোলা একটা টেকনিক দেখাচ্ছি, বেসিক্যালি জিনিসটা পুরো একটা মেশিনের মধ্যে করে। ওখানে ওটাকে বলে ওভেন। ওভেন মানে বুঝছো তো, আমরা যে ওভেনে খাবার দাবার গরম করি, সিম্পলি ওরে গরম করে। গরম করলে যেটা হয়, এখান থেকে কি ওড়া শুরু করবে বন্ধু? কে আগে উঠবে, এ নাকি বি বলো? বিটা রিলেটিভলি বেশি ওড়ে, হিটটা দেয় ওভাবে মানে কন্ট্রোল একটা অবস্থায়। এরপরে করে কি, এই পাশে আমার একটা বস্তু থাকবে, এইখানে একটা গ্যাস ফ্লো তৈরি করতে হবে আমাদের। এইখানে যদি আমি গ্যাস ফ্লো ক্রিয়েট করি, এবং ওই গ্যাসটাকে আমরা বলি হচ্ছে ক্যারিয়ার গ্যাস, বহন করে নিয়ে চলে যাবে, উড়ায় নিয়ে চলে যাবে, CARRIER, ক্যারিয়ার গ্যাস। সো হ্যাঁ, মানে ও হচ্ছে, তাহলে বলেন এখানে মোবাইল ফেজ কোনটা? ক্যারিয়ার গ্যাস হইতেছে আমাদের মোবাইল ফেজ, আর স্টেশনারি ফেজ এটা। ওকে, সো এইখান থেকে উড়ায় নিয়ে চলে যাবে, ওইখানে তোমার ডিটেক্টর থাকবে, সে ডিটেক্ট করবে যে হ্যাঁ টুট 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 বি আসতেছে, বি আসতেছে। গ্যাস ক্রোমাটোগ্রাফি, বুঝতে পারছিস কি বাবা? বোঝা না? এই যে এইটা আবার একটু স্পেশাল কঠিন একটা ডিজাইন দেখানো হয়েছে এখানে, সেটা হইতেছে ক্যারিয়ার গ্যাস। এই যে যেটা মোবাইল ফেজ লেখা আছে, ক্যারিয়ার গ্যাস এখান থেকে যাওয়ার পথে ভেপোরাইজড স্যাম্পল এখান থেকে ইনজেক্ট করতেছে। ভেপোরাইজড স্যাম্পল মানে হচ্ছে তোর যে স্যাম্পলটা আছে, যার মধ্যে তুই উপাদানগুলো ডিটেক্ট করতে চাচ্ছিস বা সেপারেট করতে চাচ্ছিস, ওটাকে এখান থেকে আমরা সিরিঞ্জের মধ্যে দিয়ে মারলে যেটা হবে, এই ক্যারিয়ার গ্যাসটা ধরো পোলার টাইপের, কথার কথা। সো ওর মধ্যে আমার যেটাকে আলাদা করা দরকার, সে যদি পোলার টাইপের হয়, বা যে অধিকাংশ পোলার থাকবে, অধিকতর পোলার থাকবে, তাকে সে উড়ায় নিয়ে চলে যাবে এখান থেকে। বুঝো নাই? যা করবে কি, এইখানে যে গোল্লাগুলো আছে, এই গোল্লাগুলোকে আমরা বলি হচ্ছে কি বলতো, স্টেশনারি ফেজ। এ তো নড়তেছে না, এর ভিতর দিয়ে ওইখানে আমার ডিটেক্টরে চলে যাবে আর কি। বুঝতে পারছিস? এই যে ওভেন, এই যে গরম করার জায়গা, এটা এর মধ্যে আরও গরম থাকে। সো এই গ্যাসটা যাওয়ার সময় অধিকতর যেটা বাষ্পীভূত হবে, ওরে উড়ায় নিয়ে চলে যাবে এইখান থেকে। বুঝতে পারছেন কি? আচ্ছা, তারপরে চলেন গ্যাস ক্রোমাটোগ্রাফির সবচেয়ে ভালো উদাহরণ আমাদের খালারা, ফুপুরা, শাশিরা, মামিরা যখন গ্রামে তুষ উড়ায়। তোমরা এটা দেখছো কোনো দিন? সেইখানে এই যে কুলায় করে ধানগুলো যে এরকম কি জানি করে বলে, আর ওদিক দিয়ে বাতাস আসে, বাতাসে কি উড়ায় নিয়ে যায়? চালটাকে উড়ায় নিয়ে যায় নাকি আমার তুষটাকে? বলেন তো। সো তুমি যখন গ্রামে যাবা, এরপরে আমাদের চাচি, খালা, মামি, ফুপু ইনাদেরকে যখন এগুলো করতে দেখবা, পাশে একটা চেয়ার নিয়ে যে বসে বলবা, গ্যাস ক্রোমাটোগ্রাফি করতেছ, ও ভালো হচ্ছে। এই বলে চোখ খোলার আগে দেখবা দুইটা ছাপ পড়ছে এখানে পড়বে। ওকে, হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজের খোসা
পেঁয়াজের খোসা। রাইট। সো এইগুলো সবই ক্রোমাটোগ্রাফি। এখন একটু ভেবে দেখো, ক্রোমাটোগ্রাফির জন্ম হয়েছিল চোখে রং দেখে আমি আলাদা করব, সেইটার এখন ব্যবহার কত বহুমাত্রিক পর্যায়ে ছড়ায় গেছে। সো দ্যাট ইজ দ্য বিউটি অ্যাবাউট সায়েন্স, ইট স্টার্টস উইথ এ ভেরি স্মল স্টেপ, বাট ওয়ার ইট গোজ উই অ্যাকচুয়ালি ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, উই জাস্ট কিপ অন ওয়াকিং। মজা। এই যে তোমাদেরকে দেখানো হয়েছে, এটা উচ্চ চাপে ভরা আছে ক্যারিয়ার গ্যাস। এখানে বুঝতে পারতেছো, এখানে লেখা আছে ব্র্যান্ডের নাম ক্যারিয়ার গ্যাস, ব্র্যাকেটে লেখা আছে কি মোবাইল ফেজ। সে এখানে গ্যাস মারতেছে, এটা তোমার স্যাম্পল স্যাম্পল ইনজেক্টর ওই পাশে, এই যে দেখে বুঝতেছি ইনজেকশনের মতো দেখা যাচ্ছে, বুঝছো দেখতেছো? হ্যাঁ, এখান থেকে ইনজেক্ট করবে, ও এখান থেকে গ্যাস নিয়ে যাচ্ছে, আর ভিতর হচ্ছে ওভেন, দ্যাটস ইয়োর ওভেন। এইটা হচ্ছে তোমার ওভেন। সো ওভেনে গরম হবে, গরম হয়ে ওই ডিটেক্টরে দুইটা জিনিস দুই জায়গায় যাইতেছে, দেখছো? ওই কম্পিউটার তোমার টিউ টিউ করে জানাবে যে কী হয়েছে কী হয় নাই। ওকে, তারপরে চলো গ্যাস ক্রোমাটোগ্রাফি নিয়ে আরও কিছু ছবি আছে, এগুলো দেখে তোমাদের অসম্ভব আনন্দ লাগবে, দেখে নিবা। এবার আমরা একটু প্রশ্ন সলভ করি, চলেন। মাডিকাল 19-20, সবো 17, আইইউটি 19-20। প্রচুর ফালতু প্রশ্ন পাবো, আমারে ফেঁসাবা না, আমারে ডিস্টার্ব করবা না। ক্রোমাটোগ্রাফির দশা কয়টি বলো? 2টি। এই সব প্রশ্ন আসে, নাইস। ক্রোমাটোগ্রাফি হলো সাস্টে আসা প্রশ্ন। দেখো সাস্টে, যে সাস্টে কঠিন প্রশ্ন আসে তাদের প্রশ্নের লেভেল দেখো। মিশ্রণ পদ্ধতি, এটার দিকে আমরা মিশাই নাকি আলাদা করি? আলাদা করি। পৃথকীকরণ পদ্ধতি, বাষ্পীয়করণ পদ্ধতি, সংযোজন পদ্ধতি, শীতলীকরণ। কি বিপদ, মানে খালি দেখে যে ভাই ও ক্রোমাটোগ্রাফি সম্পর্কে আদৌ কিছু জানে কিনা। তুই ভাই ভর্তি পরীক্ষার প্রশ্ন ঘাট, তুই বোর্ড পরীক্ষার প্রশ্ন ঘাট, এইসব আলতু ফালতু প্রশ্ন ছাড়া কিছু পাবি না। এই জন্য এগুলোর বেশি গভীরে যেতে ইচ্ছা করে না। বইতে যে কত কথা লেখছে রে বাবা, অপ্রয়োজনে লিখে লিখে বইয়ের পাতা করছে মোটা। যদি কোনো বই লেখককে ডাইকে বসায় বলানো যাইতো যে আমার একটু বুঝাই দেন তো এই ব্যাপারগুলো, সে নিজেও বুঝবে না, আমি জানি। বুঝলে ভালো, যাই হোক, আমার জ্ঞান হয়তো বা কম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন 19-20-এ দেখো, বলো নিচের কোনটিকে সাধারণত তরল ক্রোমাটোগ্রাফি বলে, লিকুইড ক্রোমাটোগ্রাফি বলে, এলএলসি? বলেন। কলাম, কাগজে কি আসলে লিকুইড? ভাবো তো। আচ্ছা, গ্যাস ক্রোমাটোগ্রাফি কি লিকুইড নাকি পাতলা স্তর, কোনটা? কলাম। কারণ কলামে তোমাদের খেয়াল আছে কিনা, আমাদের মোবাইল ফেজ এবং যে সলিউট মিশ্রণ মানে স্যাম্পল যেটা, দুইটাই কিন্তু লিকুইড থাকে, বুঝছিস? ওকে, এইখানে বানান বলেছে পাতলা স্তর হয়ে গেছে, স্তর একটু ঠিক করতে হবে, শ্বেতাবচন্দ্র বলে দিও। আচ্ছা, গ্যাস ক্রোমাটোগ্রাফিতে সচল দশা নিম্নের কোনটি? বলো। সচল দশা মানে বুঝো নাই? মোবাইল ফেজ যেটা, ক্যারিয়ার গ্যাস। হ্যাঁ, দুটি হতে পারে, কোনোটি নয়, দুটি হতে পারে না। আচ্ছা, তারপরে BMH2 বঙ্গবন্ধু মুজিব কি জানি আছে আর কি, একটা বিশ্ববিদ্যালয়ে কোনো একটা হবে আর কি, ওই হইল। RF এর একক কোনটি বলো? কাগজ ক্রোমাটোগ্রাফিতে স্থির দশা কোনটা বলো দেখি? ঢাবিতে প্রশ্ন। আচ্ছা, এগুলোই আমার কষ্টের কারণ, কিছু না, যাই হোক। সেলুলোজ মানে কাগজ নিজে আর কি, বুঝছো তো? আচ্ছা, তারপরে বলো চবো 19, ঢাবো 15। দেখো কি মজার প্রশ্ন। পেপার ক্রোমাটোগ্রাফির RF এর মান নিচের কোনটি? বলো 1 হবে নাকি 0.5 হবে? প্রথম কথা হচ্ছে এই দুইটা তো সম্ভব না, রাইট? ওই দুইটা ভ্যালু সম্ভব না। সম্ভব কোনটা? 1ও সম্ভব, 0.5ও সম্ভব। একটা জিনিস জেনে রাখো, RF এর মান যদি 1 হয়ে যায় কোনো ক্ষেত্রে, যদি কখনো হয় আর কি, RF 1 হলে কি করা যাবে না বলেন তো? সেপারেশন সম্ভব না। এটা কি তোমরা বুঝছো? মানে দ্রবক একই পরিমাণে উঠছে, একমাত্র তখনই তো RF এর মান হচ্ছে 1 হবে।
সো আরএফ এর মান এখানে যে কি বলদের মতো একটা প্রশ্ন করছে আল্লাহ তাআলা জানে। এই প্রশ্নটা করা উচিত ছিল কি বলেন তো, কাইন্ড অফ বা কোনটার নিচে থাকবে এই টাইপের কথাবার্তা বলা উচিত ছিল। যাই হোক, এটার উত্তর হচ্ছে কোনটা বলেন, 0.5। কিন্তু তোমাদের গুহ স্যারের বইতে সম্ভবত আমার যতদূর মনে পড়ছে 1.5 মার্ক করা ভুল। সো এখানে একমাত্র অ্যাকসেপ্টেবল আনসার হচ্ছে 0.5। ওকে, তারপরে এখানে কি বলছে, ক্রোমাটোগ্রাফির ব্যবহার কোথায় বলো? জৈব যৌগের পৃথকীকরণ ও বিশোধনে। পৃথকীকরণ মানেই বিশোধন। পরিবেশ দূষণ প্রক্রিয়ায় দূষণ বস্তু শনাক্তকরণে, মরিচের গুঁড়া হতে তার লাল রং নিষ্কাশনে। কোনটা? বলো বলো বলো। তিনটাই। পরিবেশ দূষণ প্রক্রিয়া দূষণ বস্তু শনাক্তকরণ করবা কেমনে? ক্রোমাটোগ্রাফি ব্যবহার করে রিয়েল মান যেটা সেটা থেকে মানটা দেখবো আর একটু মান দেখবো আর যেটা দূষণ বস্তু সেটা কম্পেয়ার করবো। তুমি আলটিমেটলি সেপারেশনই করতেছো, বোঝা নাই বন্ধু? সেটাই তো করছি, ক্রোমাটোগ্রাফি ব্যবহারই করছি। পছন্দ হচ্ছে না আমার মতে। 1 আর 3 হওয়া উচিত, মানে 1 আর 3টা শিওর। 2 নাম্বারটা আমি বলতে পারবো না যে বইতে এটা বলছে কিনা। যদি বলে তাহলে কারেক্ট আনসার ওইটাই, বুঝতে পারছো? সো তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি, একটু পড়ে দেখো যে কি বলছে আর কি। ওকে, সো এই বুঝতে পারছিস কি আমার আইডিয়াটা? ওকে, সো আমার মতে হচ্ছে 1 আর 2 পুরোপুরি নিশ্চিত আমি। 2 নাম্বারটা যদি বইতে বলে থাকে তাহলে কারেক্ট, যদি বইতে বলে না থাকে তাহলে কারেক্ট না আর কি। মানে 2 নাম্বার আমার মতে এইভাবে নেওয়াটা উচিত না। মানে এই কথা বললে তো আমি আরও আসলে লিস্টের মধ্যে অনেক কিছু ঢুকাইতে পারি আর কি। ওকে, আচ্ছা, ঘড়ির কাঁটায় 11টা 25। আমাদের তো শেষ হয়ে গেল ফেজ 3। কি করা যায়? এ সবসময় থাকবে এবং এইটাই শেখার পদ্ধতি। যদি কখনো কোনো বিষয় পড়ায় তোমাকে আমি সার্টিফিকেট দিয়ে দেই, তোমাকে এর বাইরে থেকে আর কখনো কোনো প্রশ্ন করতে পারবে না, যা আসবে তুমি সব পারবা, এইটা হচ্ছে তোমাকে অ্যাজ এ লার্নার ধ্বংস করার একমাত্র পদ্ধতি। সব শিখাই দিছি, সব শিখাই দিছি, তুমি সব পারো। ইনফ্যাক্ট এই যে লাস্টের কোশ্চেনটাও যে আনরিজলভড থেকে গেল, অমীমাংসিত থেকে গেল, এটাই ভালো। তুমি নিজে ঘাটো একটু, তাই না? এই যে কয়েকদিন আগে একটা বিশেষ বিষয় নিয়ে ফেসবুক গরম হয়ে গেছে, স্পুন ফিডিং। সো তোমরা তো ওইটাই চাচ্ছ মনে হচ্ছে। যদি সব শেষ হইয়া যায় শেষ, তাহলে ওটা তো স্পুন ফিডিংয়ে হয়ে গেল। শেষ না হোক, বাচ্চারা নিজে মুখ ধুয়ে আসুক, আমি খাওয়াই দিছি, এই আর কি। ওকে, সো তাহলে দেখা হবে আপনাদের সাথে ফেজ 4-এ। তোমাদের ফেজ 4-এর ডিসকাউন্ট টাইম কতদিন দেওয়া হয়েছে? 8 তারিখ নাকি 10 তারিখ, আমার মনে নেই তো। 8 তারিখ। ও, তাহলে আজকেই তো শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখা হবে আবার ফেজ 4-এ। আর এই অধ্যায় মানে এই টপিকগুলোর যে কোনো সমস্যা থাকলে তো আমাদের গ্রুপ অলওয়েজ ওপেন আলোচনার জন্য। যে কোনো আলোচনাতেই সাধুবাদ, আমন্ত্রণ। আর ফেজ 4-এ আমরা এইগুলো পড়বো, রাসায়নিক বন্ধন আর হচ্ছে তড়িৎ রসায়ন। ইলেকট্রোকেমিস্ট্রি কিন্তু একটা ওয়ার্ড, বাট আমি ইচ্ছা করে ঢং করে এখানে সিটাকে একটু বড় হাতের লেগে, এটা আমার ব্যক্তিগত স্টাইল, এটা কোনো ভুল না, এটা আমি এভাবে স্টাইলাইজ করি আর কি। সো তোমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে তাহলে 13 তারিখে, 13ই মে ইনশাআল্লাহ, যেদিন হচ্ছে এসএসসি শেষ পরীক্ষা। চ্যাংড়াগুলো মারি ফেলতেছে, ওদের কোর্স কেন লঞ্চ করতেছি না। ঠিক আছে, তাহলে তোমরা এখন কেউ যদি আমাদের এই ফেজ শেষ উপলক্ষে কোনো গান টান শোনাইতে চাও, শোনাইতে পারো। শোনাবা? ফিজিক্সে আমি গান শোনা কই ফিজিক্সে আমি আছে নাকি? আছে মনের মতো। ও আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, দে বাবা, কিছু একটা তো বল। তোদের কি মন খারাপ আজকে সবার? কোনো রেসপন্স পাইলাম না পুরো ক্লাসে। কি রে বাপ, নাকি কোনো অপূর্ণতা আছে যে ভাই আপনি এত কিছু পড়ানোর কথা ছিল পড়ার নাই? কোনটা বলবি তো? কিসের জন্য? গানের জন্য? কে গান গাইবে? ফিজিক্সে আমি এতক্ষণে কথা বলছে, তাহলে কি রিদা? রিদা কি গান গায়? না, আমি বুঝছি। তুমি কি মনে করো সিটাঙের লোকজন এত বলদ আমি এটা বিশ্বাস করব? ও এতক্ষণ কথা বলছে, ওর মাইক কাজ করে না, ওর নাকি এটা বোঝেই নাই। আল্লাহ, মানে ও বেসিক্যালি আমারে বলদ মনে করে আর কি, ফিজিক্সই আমি। হ্যাঁ রিদা, একটা গান ধরো তাইলে। ও হ্যাঁ, রিদা তো গান গায় বলছিল। রেকর্ড করে কেন পাঠাবি? যে ক্লাসের মধ্যে লাইভ শোনা তো একটা আলাদা রকমের মজা।
লিরিক্স পাঠাবো আচ্ছা ঠিক আছে, পরে একদিন ঘটা করে শুনবো না, সমস্যা নেই। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার পরবর্তী ফেজে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।